সকাল সকাল 30 টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম। আব্বা অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছি, বাট কিছু করার নেই। আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা। কিছু না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পরে বাস এলো, বাট বাসের কোনো সিট ফাঁকা নেই যে একটু বসে যাব। অনেক কষ্টে বাসের ভেতরে গেলাম। বাসে অনেক ভিড়, তাই দাঁড়িয়ে যেতে হচ্ছে। 10 মিনিট পর ভার্সিটির কাছে বাস থামলো। আমি বাস থেকে নেমে গেলাম। হাতে আছে 20 টাকা। বাসায় যেতে লাগবে 10 টাকা, আর 10 টাকা আমার কাছে থাকবে। এই 10 টাকা দিয়ে একটা রুটি খেতে পারবো। দোকান থেকে একটা রুটি কিনলাম, আর সাথে 1 গ্লাস পানি নিয়ে রুটিটা চুবিয়ে খেলাম। দোকানদারকে 10 টাকা দিলাম। তখন দোকানদার বলল, রুটির দাম 12 টাকা, 10 টাকা না, 12 টাকা দেন। মামা, রুটি 10 টাকা না? রুটি 10 টাকা, সাথে 1 গ্লাস পানি, আর পানি হলো 2 টাকা। মামা, 2 টাকা পরে দিয়ে দিই। আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসায় যেতে হবে। ঠিক আছে, পরে দিন। আমি সোজা ভার্সিটির ভেতরে গেলাম। গিয়ে আমি সিট খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে সিটটা পেয়ে গেলাম। দেখি কেউ আসেনি। নিজের সিটে বসে আছি। সবাই চলেও আসলো, কিন্তু আমার সাথে যে লোকটা বসবে সে এখন আসেনি। স্যারও চলে আসলো। খাতা দিবে তখন একটা মেয়ে সে হাজির। সবাই মেয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। দেখতে ঠিক পরীর মতো সুন্দর, বাট এই মেয়ে এখানে কেন? কখনো তো দেখিনি এই মেয়েকে। আমাদের ভার্সিটিতে তখনই স্যার আসলো। স্যার সবার উদ্দেশ্যে বলল, আরে আদিবা, ভিতরে আসো। ওর নাম আদিবা। আজ থেকে সে তোমাদের সাথে পরীক্ষা দিবে, আর সে তোমাদের সাথে পড়বে। যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। মেয়েটা এসে আমার পাশে সিটে বসলো, আর আমার দিকে বিরক্ত নিয়ে তাকালো। আমি বুঝতে পারলাম আমার কাপড়গুলো একটু পুরনো টাইপের, তো তাই হয়তো বা পছন্দ হয়নি। আমি মেয়েটাকে বললাম, হায়, আমি আতিকা আহমেদ আদি। মেয়েটা আমার দিকে তাকালো, কিন্তু কথা বলল না। বুঝলাম মেয়েটা বড় লোকের মেয়ে, তাই এত ভাব। এরই মধ্যে স্যার প্রশ্নপত্র দেওয়া শুরু করলো। আমি প্রশ্নপত্র হাতে নিয়ে পড়তে লাগলাম। তারপর লিখতেও শুরু করলাম। আমি আমার মতো করে লিখছি। সবাই এক্সট্রা পেপার নিচ্ছে। আমি তাকিয়ে দেখছি আর ভাবছি, কেমন লিখতেছে যে তাদের এত এক্সট্রা পেপার লাগে। আমার তো আরও অনেক পৃষ্ঠা বাকি আছে। দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে চলে এসছে, আর আমার খাতার পাতাও শেষ। একটা এক্সট্রা পেপার নিলাম। একেবারে ঠিক সময় লিখে পরীক্ষা দিয়ে সবাই বের হলাম। সবাই বন্ধু বান্ধবের সঙ্গে কত কথা বলছে, বাট আমি বলতে পারছি না, কারণ আমার কোনো বন্ধুই নেই। আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতেই চায় না, আর আমি কারো বন্ধু হতেও চাই না। বাসায় আসার জন্য বাসে উঠলাম। 10 মিনিট পরে আমাদের বাসার কাছে বাস থামলো। বাস থেকে নেমে বাসায় ঢুকলাম। তখন আমার কলিজের টুকরো বোন আমার কাছে এসে হাজির। ভাইয়া, ভাইয়া, আমার চকলেট কই? সরি কলিজা, আনতে মনে নেই, কালকে আনবো কেমন? আমার কাছে যে টাকা ছিল না, তাই চকলেট আনতে পারিনি। আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি। আর হ্যাঁ, এ হলো আমার ছোট বোন, নাম তার মারিয়া। আচ্ছা। বলেই সে চলে গেল। আরে পাগলি, রাগ করিস কেন? হ্যাঁ, বললাম তো সত্যি মনে নেই। তখনই আম্মু বলল, আদিক ফ্রেশ হয়ে খেতে আয়। মারিয়া, তুইও এখানে আয়। আচ্ছা আম্মু। বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে। তাই আমি আবারও চলে গেলাম উপরে। আম্মু আর মারিয়া অনেকবার ডাকছে খাবার টেবিলে আসার জন্য, বাট আমি চলে গেলাম। আমার রুমে কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলো। তখন আম্মু বলল, আর কত কষ্ট দিবি তোর বাবাকে, সে অনেক কষ্ট পাচ্ছে। তো আমি কি করব সে কষ্ট পেলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর ধরে কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটা ভুল করেছে, তাই বলে তুই কথা বলবি না? তুই তার একমাত্র ছেলে, তার সাথে কথা বলিস না। তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না। সব সময় পুরান পোশাক পরে ভার্সিটি যাস, তাও আবার লোকাল বাস দিয়ে। তোর বাবা অনেক কষ্ট পায়। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলেছি যে আমার টাকা লাগবে? আমি কি বলেছি আমার জন্য টাকা ইনকাম করতে? আমি কোনো কিছুই বলিনি। আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম, শুধু তোমার আর মারিয়ার জন্য যেতে পারিনি। তোমার অনুরোধটা আমি ফেলতে পারিনি। আম্মু, কী সব বলো? আগের কথা। ভাইয়াকে আগে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিল। আমি চুপচাপ খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে মাঠে গেলাম খেলতে। অনেকদিন পরে খেলতে এলাম। আমাকে মাঠে দেখে এলাকার ছোটো ভাইয়ের অনেক খুশি হলো। সবাই আমার কাছে আসলো আর বলল, ভাই, এতদিন পর আপনি মাঠে আসলেন। আমি বললাম, তাহলে চলে যাই। আসলে আমাকে সবাই সম্মান করে আমার আব্বুর জন্য। চলুন এখন তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আতিক আহমেদ আদি।
আদি গ্রুপের মালিক। আব্বু হলো দেশের 10 জন ধনীদের মধ্যে একজন। আর আপনারা তো জানেনই আমার একটা ছোট বোন আছে। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আর আমার আম্মু আমাদের জন্য মজার মজার রান্না করে। আমাদের বাসায় সবাই ঢুকতে পারে না। গেটের সামনে একটা লক আছে, যা চোখ বা আঙ্গুলের ছাপ দিয়ে খোলে অথবা দারোয়ান দিয়ে খোলে। কারণ আব্বুর অনেক শত্রু আছে, যদি কোনো ক্ষতি করে। তাই এত টাইট সিকিউরিটি। অনেকক্ষণ ক্রিকেট খেললাম, তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তাই দেরি না করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়ার পর আম্মা এক গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা নিয়ে আসলো। আমি খেয়ে আবারও পড়তে বসলাম। পড়তে পড়তে 11টা বেজে গেছে। পড়ার টেবিল থেকে উঠেই আম্মুর সঙ্গে ডিনার করলাম। খাওয়া শেষ করে আবারও পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। আর সকাল সকাল সূর্য উঠেছে। দেরি না করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু বাস আসার কোনো নামগন্ধই নেই। কি করা যায়? বাসের অপেক্ষা আর করা যাবে না, অন্য গাড়িতে যাওয়া লাগবে, তা না হলে দেরি হয়ে যাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম একটা গাড়ি আসছে। আমি সিগন্যাল দিলাম, গাড়িটা থামালো। আমি বললাম, আমাকে একটু লিফট দেওয়া যাবে? কোনো বাস পাওয়া যাচ্ছে না, আমার পরীক্ষা। ভার্সিটিতে না গেলে আজ আর পরীক্ষাটা দিতে পারবো না। আমি তো ড্রাইভার, আমাকে বলা হয়েছে ম্যাডাম ছাড়া যেন আর কাউকে গাড়িতে না ওঠাই। পিছনে ম্যাডাম আছে, তাকে আপনি বলে দেখতে পারেন। ম্যাডামের কাছে গেলাম, গিয়ে দেখি এ কি, এ তো আদিবা। প্লিজ একটু লিফট দেন, বাস পাওয়া যাচ্ছে না। আব্বু তোমাকে কি বলেছে? ছোট লোকগুলোর কথা শোনার জন্য গাড়ি থামাইছো? আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। শালি, মনে হয় না তুই আমার আব্বুর থেকে বড় লোক হবি, এত ভাব তোদের। এই বলে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি। দেখলাম একটা বাস আসলো। আমি সাথে সাথে দৌড়ে উঠে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটির সামনে নামলাম। রুটির দোকানে গিয়ে 2 টাকা দিয়ে ভার্সিটির ভেতরে গেলাম। এদিকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি ভেতরে গেলাম, তখন স্যার বলল, তুমি আসতে এত দেরি করলে কেন? আদিবার দিকে একটু আর চোখে তাকিয়ে বললাম, বাস সময় মতো পাইনি স্যার। ও, কাল থেকে একটু আগে বের হবা, তাহলে বাস পাবে। জি স্যার। বলেই সিটে গিয়ে বসলাম। স্যার খাতার প্রশ্নপত্র দিল। এই কলেজে শুধু ফারুক স্যার আমার সাথে সুন্দর করে কথা বলে, আর বাকি সব স্যারের একটা চিন্তা, আমি কি করে ভার্সিটিতে ভর্তি হলাম। যাই হোক, আগে পরীক্ষা দিতে হবে। আর কথা না বাড়াই, আমার এত সময় আছে 2 ঘন্টা। আমি প্রশ্নটা দেখলাম, সবগুলো কমন। আমি লেখা শুরু করলাম। অনেকক্ষণ লেখার পর হঠাৎ মনে হলো কে আমাকে কলম দিয়ে খোঁচা দিচ্ছে। দেখলাম আদিবা। হাই, আমি আদিবা। আমি কিছু না বলে চুপচাপ করে লিখতে লাগলাম। আবারও খোঁচা দিল। কি সমস্যা? 7 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখান। আমি কিছু বলতে যাব, তার আগে আদিবা থামিয়ে দিল। আমি দেখছি আপনি 7 নম্বর প্রশ্নটা লিখেছেন। আমি একটু ভাব নিলাম। সরি, দেখানোর সময় নেই। এমনিতে 10 মিনিট লেট আমার। আপনি চাইলে আমাকে একটু লিভ দিতে পারতেন, কিন্তু আপনি যখন দেননি, আমি হেল্প করতে পারবো না। এ বলে আমি আমার মতো লিখতে থাকলাম। আর আদিবা গাল ফুলে বসে আছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হলো। আমি পরীক্ষার হল থেকে বের হলাম। দেখলাম আদিবার রাগে গাল ফুলে তার আগুন হয়ে গেছে। আমি পরীক্ষার হল থেকে বের হতেই আদিবা আমাকে ডাকলো আর বলল, তুই এমন করলি কেন? কি করছি আপনার সাথে? আমাকে একটু দেখালে কি হতো তোর? আপনাকে দেখালে স্যার তখন আমার খাতাটা নিয়ে নিত, তখন কি হতো? আর এমনিতেই আমার আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আর কিছু বললাম না, আমি চলে আসলাম। আবারও ডাকলো আদিবা। ওই ফকিন্নির বাচ্চা, তোকে যেতে বলছি। আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে তার কাছে গিয়ে কয়েকটা বসিয়ে দিলাম গালে। ওই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত? তুই আমাকে থাপ্পড় মারলি? আবারও দিলাম 2টা বসিয়ে। চুপ, একবারে চুপ। আরেকবার ফকিনীর বাচ্চা বললে তোর খবর আছে। তোর পোশাক দেখলে বোঝা যায় তুই কোন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কাউকে বিচার করতে নেই, কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? এখন আমি প্রিন্সিপালের কাছে বিচার দিমু তোর নামে। দেখ তোর কি হাল করি আমি। প্রিন্সিপাল স্যার আমার আব্বুর বন্ধু। মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু না পারলে আরেকজনের ক্ষমতা দেখায়, পারলে নিজের যোগ্যতা দিয়ে কিছু করে দেখা। ওকে, আমি আমার যোগ্যতা দিয়ে আমার প্রতিশোধ নেব, যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। দোকান থেকে চকলেট নিলাম বোনটার জন্য। আজকে আর বাসে যাওয়া হবে না। হেঁটে হেঁটে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই বোন এসে দরজা খুলে দিল। আমি মারির হাতে চকলেট দিলাম আর দেখলাম ও অনেক খুশি হয়েছে। মুসি একটা হাসি দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু খাবার রেডি করে বসে আছে। আমি গিয়ে টেবিলে বসে হাত ধুয়ে একসাথে খাবার খেলাম।
কিন্তু দেখি মারিয়া মন খারাপ করে বসে আছে। আমি মনে মনে ভাবলাম, একটু আগেই তো ঠিক ছিল, এখন আবার মন খারাপের কি আছে? আমি মারিয়াকে বললাম, কিরে, তোর মন খারাপ কেন? ভাইয়া, কাল থেকে তুই আমাকে সাথে করে নিয়ে আসবি স্কুল থেকে। আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু সমস্যাটা কি সেটা তো বলবি। আমার বোন মারিয়া এবার 10ম শ্রেণীতে পড়ে। ভাইয়া, স্কুলের সামনে কিছু বকাটে ছেলে আছে, আমাকে বাজে বাজে কথা বলে। মারিয়ার কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। আমি মারিয়াকে বললাম, তুই আমাকে একটু দেখে দিস তো কারাই ছেলে পেলে, আর এখন গিয়ে ঘুমা। আমি আমার রুমে চলে আসলাম, রাগে মাথা গরম হয়ে আছে। আমি মারিয়ার স্কুলের এক ফ্রেন্ডকে কল দিলাম। কিছুক্ষণ রিং হতে ফোনটা ধরলো। তোমার ছোট ভাই তামিমকে একটু ফোন দাও তো। সে তার ভাইকে ফোনটা দিল। আমি তার কাছ থেকে সব জেনে নিলাম। আমি সাথে সাথে আমার লাইসেন্স করা পিস্তল নিয়ে বাসা থেকে বের হলাম। আব্বু আমার সুরক্ষার জন্য আমাকে পিস্তলটা দিয়েছে। আমি সোজা মারিয়ার স্কুলের সামনে চলে গেলাম। গিয়ে দেখি ওরা সবাই বসে আছে। দেখে সাথে সাথে 2-3টা বুলেট ছাড়লাম। সবগুলো ভয় পেয়ে গেল, দাঁড়িয়ে গেল। একটা লম্বা চৌলাওয়ালা ছেলে চিল্লাচিল্লি করতে শুরু করে দিল। আমি তার পায়ে গুলি করি, সাথে সাথে সে নিচে পড়ে গেল। সবাই বলতেছে আমি কেন গুলি করেছি। আমি কোনো কথা না বলে সবগুলো কিচ্ছে মতো মারলাম। এক একটার অবস্থা অনেক খারাপ, তারপরেও একই কথা বলছে, তাদেরকে কেন মারছি। বাট কেউ ভয়ে জোরে জোরে কথাই বলতে পারছে না। শালা, তোর আমার বোনকে খারাপ নজরে দেখিস আর উল্টাপাল্টা কথা বলিস, আজকে তোদের মাস্তানি করে একেবারে বের করে দেব। এই বলে ওদের হাতে আর মুখে ইচ্ছে মতো মারতে শুরু করলাম। এমন সময় পুলিশ আসলো। এই ছেলে, তুমি পিস্তল কই পেলে আর সবাইকে এইভাবে মারছো কেন? স্যার, আমাদেরকে বাঁচান, এই ছেলে আমাদেরকে মেরে ফেলবে স্যার। ওদেরকে মেরে ফেলবো বলে আরও 2-একটা লাথি মারলাম। রাগ আমার মাথা থেকে কমছে না। ওই ছেলে, ঠান্ডা হও, কি হয়েছে? আর পিস্তলটা আমাকে দাও, তোমার পরিচয় বলো, না হলে তোমার বিরুদ্ধে মাস্তানি করার কারণে মামলা হবে। আমি আতিক আহমেদ আদি, বাবার নাম বললাম। তাতে পুলিশ বুঝতে পারছে। সাথে এটা বললাম যে ওরা আজকে আমার বোনকে ইপটিজিং করেছে। শুধু আমার বোনকে না, আর অনেকের বোনের সাথেই করে। পুলিশ আমার আব্বুকে কল দেয় আর আমার সম্পর্কে বলে। তারপরে আরও অনেক কথা বলে রেখে দেয়। তারপর পুলিশ বলে, এইগুলো বেঁচে থেকে লাভ নাই, শালাদেরকে রাস্তার মধ্যে মেরে ফেলা দরকার। বলে 2-একটা লাথি দিল আর আমাকে বলে, আজকের পর থেকে এখানে আর কোনো ইপটিচিং হবে না। এখানে 2টি করে পুলিশ থাকবে সবসময়। আর তুমি নিশ্চিন্তে বাসায় যাও, আর স্যারকে কিছু বলবেন না ভাই। যদি স্যারকে বলেন তাহলে আমার চাকরি নাও থাকতে পারে। আব্বুকে কিছু বললাম না, বাট নেক্সট টাইম যদি কোনো মেয়ের ইপটিজিংয়ের শিকার হয় তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে বলেই চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আব্বু বাসায় আসলো। এসে আম্মুর সাথে চিল্লাচিল্লি শুরু করে দিল। কিছুক্ষণ পর আম্মু আসলো আমার রুমে। আদি, নিচে আয়, তোর আব্বু কথা বলবে তোর সাথে। কি করছিস তুই? নিচে গেলাম, সাথে সাথে আব্বু আমাকে 2টা চড় মারে। আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। মস্তান হয়েছিস না? আমি যখন রাস্তা দিয়ে বের হব তখন তো আমাকে সবাই খুনির বাবা বলবে। কেন মারামারি করছিস? খুনির বাবা বললে কষ্ট হবে যদি লোকেরা বলে এই যে যাচ্ছে দর্শিতার বাবা, দেখো, তখন কি ভালো লাগবে? যাদেরকে আমি মেরেছি তারা 2 ঘন্টা আগে মারিয়ার সাথে নোংরা নোংরা কথা বলেছে, আরও অনেক ভাষায় কথা বলেছে। আর যখন মারিয়া তার ভাইকে বলে তাকে সব ছেলে নোংরা কথা বলে, তখন কোন ভাইয়ের মাথা ঠিক থাকবে? আমি তো তাদেরকে মেরে ফেলতে চাইছিলাম, পুলিশ বাঁচিয়ে দিয়েছে। আব্বু চুপ হয়ে গেছে আর সবাই বসে পড়ল। মারিয়াকে ডাকলো। আদি, যা বলছে তা কি সত্যি? জি আপু। আমি চলে আসলাম রুমে। মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম। আমার আইডি ছদ্মনামে খোলা আছে, যাতে কেউ আমাকে চিনতে না পারে। মাঝে মাঝে ফেসবুক চালাই, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলো, তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পর আম্মু ডাকলো খাবার খেতে। আমি নিচে গেলাম, দেখলাম আব্বু আছে। আমি আবার উপরে চলে আসতে যাব, তখন আম্মু বলল, আদি, তোর আব্বু কি জানি বলবে আজকে, তাই তোকে ডেকেছে আজকে। তাই আর কিছু না বলে চেয়ার টেনে মারিয়ার পাশে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল সবাইকে, সবাই খাচ্ছে। হঠাৎ করে আব্বু বলল, আমি ঠিক করছি মারিয়ার জন্য পাত্র দেখব। আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়ার দরকার নেই। মারিয়া আগে এসএসসি পরীক্ষা দেবে, তারপর ভাবা যাবে। তার আগে মারিয়ার বিয়ের কথা যেন না ওঠে। আমার সোজা কথা বলে আমি উপরে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, দেশে হারিয়ে গেলাম। আরেকটা মধুর স্বপ্ন দেখলাম। হঠাৎ করে কেউ আমাকে ডাকতে থাকে আর স্বপ্নে 12টা বাজিয়ে দেয়। আমি ঘুম ঘুম চোখে তাকালাম, দেখলাম মারিয়া। কি সমস্যা? ভার্সিটিতে যাবি না তুই? যাবো তো,
মাত্র শুনলাম আর এর মধ্যে তুই চিল্লে লাগিয়ে দিলি। গাঁজা খেয়ে ঘুমোস নাকি? এখন বাজে 9টা, সময় আছে আর মাত্র 1 ঘন্টা। কি করবি দেখ। কি আগে ডাকবি না আমাকে? বলে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মানে সব কিছু রেডি করে রেখেছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম। নিচে এসে হালকা কিছু খেয়ে আম্মুর কাছ থেকে 30 টাকা নিয়ে বের হলাম বাসা থেকে। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম, বাসও চলে আসলো। আমি বাসের ভিতর গিয়ে দেখলাম সিট খালি আছে, তাই সিটেও বসে পড়লাম। 10 মিনিট পরে চলে আসলাম ভার্সিটিতে। যখন আমি ভার্সিটিতে ঢুকতে যাব তখনই একটা লোক বলে, এই ছেলে দাঁড়া, তুই আজকে পরীক্ষা দিতে পারবি না। আমি দেখলাম লোকটার পিছু পিছু কিছু লোকও আছে, দেখে বোঝা যাচ্ছে মাস্তান হবে। কেন, কি করেছি আমি? তুই কিছুই করিস নাই, বাট তুই ভার্সিটিতে যেতে পারবি না। পরীক্ষা দেওয়া লাগবে না, বরং তুই বাসায় চলে যা। না বড় ভাই, আমি পরীক্ষা দেব। আপনারা যদি এমন করেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমাকে পুলিশে ভয় দেখাস না। এই নে, পুলিশকে কল দে। এই বলে হাসতে হাসতে আমার হাতে ফোনটা দিল। লোকটার ফোনটা হাতে নিলাম আর দেখলাম আদিবা হাসতে হাসতে ভার্সিটির ভিতরে চলে গেল। তার মানে আদিবা এই লোকগুলোকে পাঠিয়েছে। আমি ওদের ফোনটা হাতে নিয়ে আমার ফোন দিয়ে কল দিলাম ডিআইজিকে আর সব কিছু খুলে বলি যে আমাকে ভার্সিটিতে কিছু লোক ঢুকতে দিচ্ছে না। তখনই ডিআইজি আঙ্কেল বলে, ওই থানায় পুলিশ পাঠিয়ে দিচ্ছি, তোমার কোনো সমস্যা হবে না। ডিআইজি হলো আমার বাবার বন্ধু। ওকে আঙ্কেল, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার পরীক্ষার সময় কম। আঙ্কেল ওকে বলল। ওই লোকগুলো হাসছে আর বলছে, পুলিশ আমাদের দেখলে সালাম দেয়, তুই কি পুলিশকে ফোন দিয়ে আসতে বলেছিস? ওকে, পুলিশ আসলে তোকে ইয়াবা মামলায় ফাঁসিয়ে দিয়ে থানায় ঢুকিয়ে দিতে বলবো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। 7 মিনিটের ভিতর পুলিশ চলে আসলো। এসে আমাকে বলল, তুমি আতিক আহমেদ আদি? জি। আর ওরা আমাকে ভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না। তখনই পিছন থেকে একটা লোক পুলিশকে বলছে, আরে স্যার, আপনি কেন এসেছেন? আর যখন এসেছেন তখন তাকে ধরে নিয়ে যান আর একটা মামলা দিয়ে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেন। সাথে সাথে পুলিশ ওই লোকটাকে থাপ্পড় মেরে সবগুলোকে গাড়িতে তুলল। তখন একজন বলল, ওসি, তুই জানিস তুই কাকে তুলেছিস? ওই ছেলে। আমি 1 ঘন্টার মধ্যে আবারও আসতেছি। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। তোর নিজেরও ধারণা নাই তোরা আজকে কত বড় ভুল করেছিস। তুই 1 ঘন্টা না 1 বছরও মনে হয় না বের হতে পারবি না। আমাদেরকে সরাসরি ডিআইজি পাঠিয়েছে, আর ওই ছেলে কোনো সাধারণ ছেলে মনে হয় না। ওদের অনেক পাওয়ার আছে। তোরা এখন হাড়ে হাড়ে টের পাবি জেল কী জিনিস। মাত্র 1 মিনিট সময় আছে, তাই দেরি না করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। তাড়াতাড়ি করে পরীক্ষার হলে ঢুকলাম। আমাকে দেখে আদিবা খুশি হয়নি। এত দেরি কেন হলো তোমার? স্যার, আসার সময় কিছু ফকির আর একটা ফকিনির সাথে দেখা। ফকিরগুলোকে আমি নিজ দায়িত্বে তাদের নিজ জায়গায় পাঠিয়ে দিয়েছি, বাট ফকিরনিকে পারলাম না। তার স্বভাবটা ছিল ডাস্টবিনের ময়লার মতো। আদিবার দিকে একটু আর চোখে তাকিয়ে কথাটা বললাম, আর দেখলাম সে রাগে লুচির মতো ফুলছে। সময় হয়েছে, সবাই সবার সিটে সোজা হয়ে বসে যাও। এই বলে স্যার খাতার প্রশ্ন দিয়ে দিল। সবাই প্রশ্ন পেয়ে খুশি, সবাই লিখতেছে, আমিও লিখতেছি। দেখলাম আদিবা গাল ফুলে বসে আছে আর উকে মারছে আমার খাতার দিকে। আমি দেখে না দেখার ভান করে লিখছি। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে আর কি যেন লিখতেছে। আমি তার দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে বললাম, যে সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, এত বেশি অহংকার কেন তার? যাই হোক, আবারও লেখা শুরু করলাম। সময়ের আগে পরীক্ষা শেষ করে ফেললাম, কিন্তু আদিবা পারেনি। আদিবার মন খারাপ হয়ে আছে, পরীক্ষার সবগুলো উত্তর দিতে পারেনি। আর আদিবার জন্য ভার্সিটির অনেকে পাগল। আদিবা দেখতে যেমন, তার চেহারাটাও ঠিক তেমনই, একটা মায়া মায়া ভাব আছে। আমি পরীক্ষা দিয়ে রুম থেকে চলে আসলাম। মাঠে এক্ষণে দাঁড়িয়ে আছি আর আদিবা দাঁড়িয়ে আছে অনেকগুলো ফ্রেন্ডের সাথে, কারণ আদিবার মতো ওরা বড় লোক আর আমি নর্মাল পোশাক পরি বলে আমার বন্ধু নেই। আর আমি কাউকে বন্ধু বানাতেও চাই না। আমার বন্ধু একজনই ছিল, সে হলো আকাশ। আকাশ হলো আমার একমাত্র বন্ধু, যাকে আমার আব্বু অনেক অপমান করে আর আমার জীবন থেকে সে হারিয়ে যায়। সেই কারণে আমি বাসা থেকে চলে যেতে চাইছিলাম। আম্মু আর মারিয়ার জন্য যেতে পারিনি, কিন্তু আব্বুর সাথে সেই দিন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে আদিবা আমার সামনে, খেয়ে ছোট লোকের বাচ্চা, তোকে আজকে কেমন মার দিল আমার লোকেরা? আর পরীক্ষার হলে আসলি কি করে তুই? মারছে মানে? সেই লেভেলের মার। কি ফকিন্নি মার্কা মাস্তান এনেছিস যা আমার কাছে চুলের মতো ফু দিলে উড়ে যায়? তুই একটা ছোট লোক আর বলিস ফু দিছি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার তো মনে হয় তুই আমার থেকেও ছোট লোক। এই বলে ওখান থেকে চলে আসলাম। আদিবা অনেকবার ডেকেছে, কিন্তু আমি না শোনার ভান করে সোজা চলে আসলাম বাসায়।
এসে কলিং বেল দিতেই সাথে সাথে মারিয়া দরজা খুলে দিল। আমি উপরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাবার খেতে গিয়ে দেখি ওমা আমার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করেছে। তাড়াতাড়ি করে বিরিয়ানি প্লেটটা নিলাম। তারপর মারিয়া আর আম্মু নিল। সবাই এক প্লেট না খেতেই আমি 2 প্লেট মেরে দিলাম। তখন মারিয়া বলল, আম্মু, এই ছেলে তো রাক্ষস, আমরা 1 প্লেটই খেতে পারছি না, আর এই ছেলে তো 2 প্লেট শেষ করে ফেলেছে। চুপ কর, আমার ছেলেটা না খেয়ে চিকন হয়ে গেছে, আর 2 প্লেট কেন, ও আরও খাবে। আদি বাবা, তুই আরও 2 প্লেট খা বাবা। না আম্মু, আমি আর খাবো না, তোমার দাইনি মেয়েটাকে খাওয়াও, পরে তো স্বামীর মার খেয়ে চিকন হবে। ও রাক্ষসী একটা, আমার খাওয়াই দেখতে পারে না। আম্মু তোমার মেয়েকে বাসা থেকে বিদায় করবা কবে? না না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হব না। আগে তুই বিয়ে করবি, তোর বউয়ের সাথে ঝগড়া করব, তারপরে আমি এ বাড়ি থেকে বিদায় হব। আমি কি পাগল নাকি? হ্যাঁ, তোর মতো ডাইনিকে বাসায় রেখে আমি বিয়ে করব? আমি এত পাগল না রাক্ষসী। থাম, তোরা কি শুরু করছিস? আমি কি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, তাকে বলো বন্ধ করতে। ওকে, বন্ধ করব, একটা শর্ত আছে। কি শর্ত আবার? তার মানে তুই ইচ্ছে করে ঝগড়াটা শুরু করছিস, তাই না? আমাকে আজকে বিকেলে নিয়ে বের হতে হবে। আজকে ঘুরবো অনেক, আর ঘুরতে না নিয়ে গেলে সারা দিন ঝগড়া থামবে না। আজকে সারা দিন ঝগড়া করবো তোর সাথে। তখন আম্মু বলল, যা বাবা, মারিয়া কবে থেকে বের হয় না, আর বিরিয়ানি কিন্তু মারিয়া রান্না করছে তোর জন্য। ওরে বাবা, তুই এবার রান্না করতে পারিস? তাই তো কইল, লবণ এত কম কম মনে হচ্ছে কেন? এই কারণেই তো 2 প্লেট হাওয়া করে দিয়েছিস। হাওয়া হয়ে উড়ে গেছে। এসব বাদ দি, আর বল ঘুরতে নিয়ে যাবি কিনা? আচ্ছা নিয়ে যা, মজা, এখন আর বিরক্ত করিস না। এই বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম, হালকা হালকা ঘুম আসতেছে। তখনই মারি এসে ডাকাডাকি শুরু করে দিল, ওই ভাইয়া ওঠ, ঘুরতে যাবি না? হ্যাঁ যামু। কয়টা বাজে? 3টা। তোর মাথাটা কি গেছে? এই রোদের মধ্যে কেউ কি ঘুরতে যায়? যাই। আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়ার বাড়িতে যাব। ওই জায়গা যেতে অনেক সময় লাগবে। কি? আব্বু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এই জন্যই তোকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি। যাবো না তোর সাথে, বিরিয়ানি ফেরত দে। বিরিয়ানি কিভাবে দেবো? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পর বাথরুমে গেছিলাম, তুই গিয়ে দেখ বাথরুমে পাস কিনা। রাগ তুললে কিন্তু পানি দিয়ে দিমু তোর পুরো শরীরে। ওকে, উঠছি, বাট তুই গিয়ে রেডি হ। বলে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে নিলাম। মারে রেডি হয়ে চলে আসলো। আম্মুর থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম দিয়ার বাড়িতে। বাসা থেকে গাড়ি নিয়ে আসিনি, কারণ আব্বুর কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলে উঠলো, ভাইয়া ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খাবো, চল না ভাইয়া। আমি মারিয়াকে নিয়ে চলে গেলাম ফুচকার দোকানে। মারিয়া 1 প্লেট ফুচকা অর্ডার দিল। আমি ফুচকা অতটা খাই না, মারিয়া জানেই। মারিয়া খাচ্ছে, মাঝে মাঝে আমাকে একটা করে খাইয়ে দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসাটা অন্যরকম হয়। সারাটা বিকেল মারিয়াকে নিয়ে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করছে। আমি মারিয়াকে বললাম, চল বাসায় যাই। এই বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদেরকে দেখে আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছি? বেড়াতে গেলি আর বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলি না? কাদের জন্য আমি টাকা কামাই করি বল? আপনাকে কেউ বলেনি যে আমাদের টাকা লাগবে, আপনার টাকা আপনার কাছে রাখেন। এই বলে রুমে চলে আসলাম। আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিল। আমি সোজা পড়ার টেবিলে চলে আসলাম। আব্বু তো চিল্লাচিল্লি শুরু করলো। আমি চুপচাপ বসে পড়ছি। হঠাৎ রুমে আম্মু এসে বলে, কি দরকার ছিল এত দেরি করে আসার? এখন তোর আব্বু চিল্লি করছে। এখন আমি পড়বো, তুমি যাও। বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। আর আমি পড়তে শুরু করলাম। কালকে পরীক্ষা হিসাব বিজ্ঞান, তাই ভালো করে পড়তে হবে, লিখতে হবে। রাত ভরে শুধু লিখছি আর লিখছি। কখন যে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো ধাক্কাতে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম মারিয়া। ওই তোর না পরীক্ষা, আর তুই এখন ঘুমাইতেছিস? পরীক্ষা আমার, আর টেনশন তোর কেন? টেনশন তো আমারই থাকবে, কারণ আমি সব সময় চাই আমার ভাইয়া যে ভার্সিটির 1 নাম্বার হয়ে থাকে। এই কাহিনী না? আচ্ছা যা, দেখবি তোর ভাই 1 নাম্বার হবে। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। 8:40 বাজে, আমি তোমার রুমটা গুছিয়ে দিই। ওকে বলে বাথরুমে চলে গেলাম। গোসল করে এসে দেখি মারিয়ার রুমটা গুছিয়ে বসে আছে। আমি রেডি হয়ে এসে মারিয়ার আমি একসাথে নিচে গেলাম। নাস্তা করে বের হলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছি। বাস এলে আমি বাসে করে ভার্সিটি আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। মাঠে এক কোণায় বসে আছি আর ভাবছি আকাশের কথা।
আকাশ থাকলে কতই না ভালো হতো। হঠাৎ করে একটা কাশির শব্দ হলো। দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে, তার কিছু ফ্রেন্ডের নিয়ে। আমি বললাম, সমস্যা কি আপনার? সমস্যা হলো তুই। আচ্ছা বলতো, তুই কেমনে ইউনিভার্সিটিতে ভর্তি হলি? তোর মতো ফকিন্নির পোলা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কথা না। সেটা আপনার না জানলেও চলবে। আপনি আমার পিছনে পড়েছেন কেন? আর আপনি জানেন আমি ফকিন্নি না কোটিপতি ছেলে? হ্যাঁ, এমনিতেও তো হতে পারে যে আমার বাবা 10 জনের মধ্যে একজন। ও মা, এই ফকিন্নির বাচ্চা বলে কি মানুষ রাতে স্বপ্ন দেখে? আর এই ফকিন্নির বাচ্চা তো দেখছি দিনের বেলাও স্বপ্ন দেখে রে। আমার মাথায় রাগ চেপে বসলো। এই মাইয়া শুধু আমাকে ফকিন্নি বলে। এটি শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজ কিছু একটা করতে হবে। থাপ্পড় তো দেওয়া যাবে না। একেবারে যখন শিক্ষা হয়নি, তার জীবন আর হবেও না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তার ফ্রেন্ডদের সামনে তার ঠোঁটে কিস দিয়ে দিলাম। আদিপ অনেক জোরাজোরি করেছে ছাড়ার জন্য, কিন্তু আমি শক্ত করে ধরে রাখছি। 30 সেকেন্ড পর ছেড়ে দিছি আর বললাম, এখন কি করবি এই ফকিন্নির বাচ্চাকে? হ্যাঁ, কি করবে এখন? তোকে তো আমি দেখে নেব। যা যা, পারলে কিছু করে দেখাস। বলেই চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট। একে একে বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, হাই, আমি জান্নাতুল ইসলাম ঈশা। আতিক আহমেদ আদি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না যে কেউ ফ্রেন্ড হতে হবে না। ওকে ওকে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা এখন থেকে ফ্রেন্ড। ওকে, তাহলে তুই করে বলবি, আপনি করে নয়। ওকে। হ্যাঁ। এর মধ্যে আদিবা তার ফ্রেন্ডদের নিয়ে চলে আসলো। আর আমি জান্নাতুলকে বললাম, এখন তুই গিয়ে তোর সিটে বস। তখন আদিবা বলল, এক ফকিন্নি আর এক ফকিন্নির খবর রাখে। বলে হাসতে থাকে তার ফ্রেন্ডগুলো। যে মেয়ে ফকিন্নির কিস খায়, সে মেয়ে যে কত বড় বড় লোক তা আমার জানা হয়ে গেছে। তখন আদিবার সাথে সাথে আমার শার্টের কলার ধরে কিছু একটা বলতে যাবে, এর মধ্যে স্যারও চলে আসলো। কি হচ্ছে এসব? স্যার, এই ছোট লোকটা আমাকে তোমাকে কি করেছে সে? আমাকে স্যার বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছাড়ো আর সোজা হয়ে বসো। লক্ষ্মী মেয়ের মতো করে আমাকে ছেড়ে দিল। আমি সোজা হয়ে বসলাম। তখন স্যার সবার উদ্দেশ্য করে বলল, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এইখানে ছোট লোক বড় লোক বলতে কিছু নেই। এখানে সবাই জ্ঞান অর্জন করার জন্য এসেছি। তুমি বড় লোক বলে আরেকজনকে ঘৃণা করতে পারো না। সবাই এখানে মিলেমিশে থাকবে। আর যেমন কখনো যদি সাথে আদিবা ঝগড়া না দেখি, বলে দিলাম, যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য অনেক কঠিন শাস্তি আছে। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। আর এই বজ্জাত মেয়ের থেকে একটু দূরে থাকাই ভালো। স্যার পরীক্ষার খাতার প্রশ্ন দিল। প্রশ্ন পেয়ে আমার ভালো লাগছে, কারণ আজকে আমার সব প্রশ্ন কমন পড়েছে। দিয়ে লেখা শুরু করলাম। হিসাব বিজ্ঞান, এইটা তো আর মাথা গরম নিয়ে পরীক্ষা দেওয়া যায় না, তাই মাথা ঠান্ডা করে লিখতে হবে। জাবেদে ছিল, তাই সহজেই করে নিলাম। তারপরে নগদও ছিল, তাও করে নিলাম। তারপরে খাতিয়ান করে নিলাম। বাট খাতিয়ান করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমার পিছিয়ে ছিল জান্নাতুল। তাকে বললাম, সব কিছু কি ঠিকভাবে দিছে কি না? জান্নাতুল বলে খাতিয়ানের সমস্যা। আমি জান্নাতুলকে খাতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সঠিকভাবে করে নিলাম। আর দেখলাম আদিবা কাটাকাটি করা শুরু করে দিছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। চোখে চোখ পড়তেই আমরা দুজনে চোখ নামিয়ে নিলাম। স্যার যথাযথ সময়ে সবার খাতা নিয়ে নিল। আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলল, আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। ওকে। আমি মাঠের এক কোণে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলো। আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলো, সাথে তার ফ্রেন্ডরাও আছে। তখন আদিবা বলে, দেখ দেখ, এক ফকিন্নি আর এক ফকিন্নির কাছে আইছে, দেখতে বমি বমি আসে। আমি বললাম, বমি কি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী? পরে কিছু হলে দোষ পড়বে আমার উপরে, অন্য কোনো মামলা ঢুকিয়ে দেবে। তখন আদিবা রেগে গিয়ে আমার শার্টের গলা ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিন্নি তো ফকিন্নির মতোই চিন্তা ভাবনা থাকে। ফকিনিকে এত অহংকার কিসের তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আছে বেশি, এর জন্য তোমার বাপের থেকেও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি ফকিনি কথা মুখ থেকে বের হয়, তাহলে আমার থেকে কেউ হবে না। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। দাঁড়া, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আদিবা চলে গেল। আর আমি জান্নাতুলকে বললাম, কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকারী, আর তোকে ফকিনি ফকিনি বলে, তাই রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কে কে আছে আর থাকিস কোথায়? কেন, জেনে কি করবি? আরে বল না শুনি।
আম্মু, আব্বু, ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আব্বু, আম্মু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ ম্যানেজার পদে আছে তোর আব্বু। কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানাটা আপনাদেরকে বললাম না, আপনাদের বললে আবার আপনারা চলে আসবেন। আমি জান্নাতুলকে বললাম, তোর বাসা কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল, বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিচ্ছি, তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না, আমি যে একাই যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন? ওকে, বাট তোর ফোন নাম্বারটা দে আমাকে। 0173489। ওকে, আমি এখন আসি বলেই জান্নাতুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে মারিয়াকে দেখতে পেলাম না। আমি আম্মুকে বললাম, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসেনি? মারিয়াত স্কুল থেকে ওই কখনই এসেছে, কিন্তু ও তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না তো আমাকে। আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাজো টেবিলে বলে মারিয়া রুমে গেলাম। যেদিকে মারিয়া চুপচাপ করে খাটের এক কোণে বসে আছে। কি হয়েছে আমার রাক্ষসী বোনটার? কেউ কিছু বলেছে? কি হয়েছে মারিয়া তোর? আমাকে বল। আমাকে জোরে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোন কাঁদে কেন? কি হয়েছে বল আমাকে। ভাই, আজকে না সোহান নামের একটা ছেলে আমাকে প্রপোজ করেছে। আমি রাজি হইনি বলে আমাকে বলেছে কালকে যদি আমি স্কুলে যাই আর ওর প্রপোজটা গ্রহণ না করি তাহলে নাকি আমাকে সে সবার সামনে অপমান করবে। সোহানটা কি, আমাকে একটু বলতো। আমাদের স্কুলে সভাপতির ছেলে, অনেক বখাটে। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ, তাই না? আচ্ছা চল, এখন খাবার খাবো, পরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি আসো। আর আমার চকলেট কই? চকলেট দেবো, আগে একটা হাসি দে, তারপর। সব সময় কি হাসি আসে নাকি? কিন্তু চকলেটের জন্য হলেও জোর করে হাসি দিতে হয়। হ্যাঁ, আমি সেটা জানি। তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে বোন। তুই সবসময় এভাবে হাসি খুশি থাকবি কেমন? আর এনে তোর চকলেট। ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আসছি বলে আমার রুমে চলে গেলাম। রুমে ঢুকতেই আমার ফোনে একটা কল আসলো। কলটা কেটে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মারিয়া স্কুলের কাছে। আমি বললাম, বন্ধু, সোহানের সম্পর্কে কিছু বলতো আমাকে। আমার বন্ধু বলে, কেন, কি হয়েছে? তখন আমি বললাম, তেমন কিছু না। তখন সে বলে, সোহান একটা বখাটে ছেলে, শুধু মেয়েদের পেছন পেছন ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে মেয়েটার ইজ্জত হারাতে হয়। বাপের ক্ষমতা, টাকা আর পুলিশ, এটার কারণে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। তখন আমি তাকে বললাম, ওকে বন্ধু, ধন্যবাদ তোকে, বাই, একটু ভিজে আছি, পরে কথা বলবো বলে কলটা কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণটা হলো সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের থেকে পাওয়ার কম আছে। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা কণ্ঠ বেশি আসছে, কুত্তা, বাদর, হনুমান, শয়তান, আমার ফোনটা কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো শয়তান পোলা। আর আজব তো, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়া ডাকাডাকি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। আমি মেয়েটাকে বললাম, আমি এখন খেতে যাব, বাই। আরে শোন, আমি জান না তো। আরে খচ্চর মেয়ে, এতক্ষণ তুই আমাকে বকছিস তাই না? আচ্ছা দোস্ত, আমি কি খেয়ে আসি? ওকে, যে খেয়ে এসে আমাকে একটা কল দিবি। বলেই খেতে গেলাম। এদিকে মারিয়া আম্মু বসে আছে, আমার জন্য খাবার নিয়ে বসে আছে। তারপর একসাথে খেয়ে নিয়ে আমি দিলাম একটা ঘুম। সন্ধ্যার সময় ঘুমতে করে দেখি অনেকগুলো কল জান্নাতুলের। সাথে সাথে কল ব্যাক করলাম আর সরি বললাম। রাখ তো সরি, তোকে যে বললাম কল দেবার জন্য। কি হলো, কল দিচ্ছিস আমাকে? সরি রে, আমি ভুলে গেছিলাম তাই। ওকে, আর শোন, কাল আমার সাথে দেখা করতে পারবি বিকালে? ওকে, পারবো। কখন, কোথায় আসতে হবে? আমি বলে দিব তোকে। ওকে ওকে, বাই। আচ্ছা বাই। কথা বলে চলে গেলাম আমাদের বাসার ছাদে। ছোট ছোট তারায় আর চাঁদনি আকাশের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে। কিছুক্ষণ সময় কাটালাম ছাদে, ভালো লাগলো। সন্ধ্যার সময় তারপর রুমে চলে আসলাম। কাল থেকে ভার্সিটি বন্ধ কিছুদিনের জন্য। কদিন ঠিকমতো ঘুম হয়নি, তাই ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। আর আম্মুকে বললাম কেউ যেন ডিস্টার্ব না করে। সকালে মারিয়া ডেকে ঘুম ভাঙলো। মারিয়াকে নিয়ে আজ স্কুলে যাব, কারণটা আপনারা জানেনই। মারিয়াকে আমি নিচে পাঠিয়ে রেডি হলাম, সাথে পিস্তলটাও নিলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিলাম। মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম আর মারিয়াকে বললাম, তুই আগে ঢুক, দেখবো ছেলেটাকে। মারিয়া ঢুকলে আমি তার পিছু পিছু ঢুকলাম। আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, মারিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে একটা ছেলে এসে মারিয়ার হাত ধরে ফেললো। আমার রাগে মাথায় আগুন হয়ে গেল। আমার হাতে একটা লাঠি ছিল, লাঠিটি নিয়ে তার কাছে দৌড়ে গেলাম। যে হাত দিয়ে মারিয়ার হাত ধরে আছে, সে হাতের মাঝে একটা বাড়ি দিতে সে চিল্লিয়ে উঠল আর নিচে পড়ে গেল।
আমি সাথে সাথে কিচ্ছে মতো মারতে লাগলাম। স্কুলে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। কোত্থেকে যেন কিছু লোক আসলো। আমি পিস্তলটা হাতে নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতে সবগুলো পালিয়ে গেল। ইচ্ছে মতো সোহানকে পেটালাম। কিছুক্ষণ পরে একটা লোক আসলো, আর সাথে পুলিশ। লোকটা এসেই সোহানকে বাবা বাবা বলে বুকে টেনে নিল, আর আমাকে পুলিশ দিয়ে ধরালো। সাথে সাথে স্কুলের ভিড় জমে গেল। তো কমছে না, শালা আমার বোনের হাত ধরা, এত বড় সাহস! পুলিশের হাতে থাকা অবস্থায় আরও 2টা লাথি মেরে দিলাম। তখন পুলিশ আমাকে মারতে যাবে, ঠিক তখনই ডিআইজি চলে আসলো আর জোর গলায় বলল থামতে। তখন পুলিশটি বলল, আরে স্যার, আপনি এখানে বুঝতে পারছি এই মাস্তানকে ধরার জন্য এসেছেন, তাই না? সমস্যা নাই স্যার, ওকে আমরা ধরে ফেলেছি। চুপ করো, তোমাকে কে পুলিশের চাকরি দিয়েছে? কেন স্যার, আপনি জানেন না আমাদেরকে সরকার চাকরি দিয়েছে? ডিআইজি আঙ্কেল বলল, তো তুমি কাকে ধরেছ? সে মাস্তান। এর মধ্যে আরও কয়েকটা গাড়ি ঢুকলো স্কুলে। আমি দেখে বুঝে ফেলেছি আব্বু এসেছে, আর ডিআইজি আঙ্কেলকে আব্বু পাঠিয়েছে। আব্বু গাড়ি থেকে নামতেই পুরো স্কুল আরও ভিড় জমে গেছে। আর যে পুলিশ আমাকে ধরে রাখছে সেই পুলিশ আমার হাত ছেড়ে দিয়ে আব্বুর কাছে চলে গেল সেফটির জন্য। আমি সেই সুযোগে সোহানকে আরও মারতে থাকলাম। আমার সব রাগ তার উপরে মেটালাম। সোহানের আব্বু এসে আমাকে ধরে রাখছে, মারতে দিচ্ছে না। আবার সেই পুলিশ এসে আমার হাত ধরতে যাবে, তখনই ডিআইজি আঙ্কেল এসে পুলিশ অফিসারকে 2টা চর মারে। স্যার, আমাকে মারলেন কেন? মাস্তানটাকে ধরবো না? ধরবো তো, চাকরি থাকলে তো তুমি ধরবে, তাই না? ভালো লোক হয়ে যায় মস্তান, আর মস্তান হয় ভালো লোক শুধু টাকা থাকলে, তাই না? তখন যাকে স্পেসটি করার জন্য ওই জায়গা গিয়েছিলে, তার ছেলে হলো এই আদি। আর সেই মস্তান না, মার খাওয়া লোকটা হয় ভালো লোক। সে সবসময় মেয়েদেরকে ইফটিচিং করে। আর আজকে এই যে মামনি, এদিকে আসো তো। মানে মারিয়াকে বলছে। মারিয়া যায়, তখন বলে, এ হলো আদি, ছোট বোন। মানে ওই যে যাকে স্পেসটি করার জন্য গিয়েছিলা, তার মেয়ে। আজকে এই মেয়ে সর্বনাশ হয়ে যেত। কোনো ভাইয়ের সামনে তার ছোট বোন কলেজের টুকরা হাত ধরে টানাটানি করবে, আর তার বড় ভাইটা দেখবে আর চুপচাপ থাকবে, তা ভাবলে কি করে? এটাকে জেলে না বাবা, বেটাকে এখানে শেষ করে দেওয়া উচিত। সাথে সাথে সোহান তার বাপ আর ডিআইজির পায়ে পড়ে যায়। ডিআইজি বলে, আমি কিছু করতে পারবো না, যাদের কাছে তুমি অপরাধী তাদের কাছে যাও। সাথে সাথে মারিয়ার পায়ে পড়ে যায়। মারিয়া পা সরিয়ে নেয়, তারপরে আমার কাছে আসে। বাট সোহান আসে না, যদি আবার মারি সেই ভয়ে। পরে আস্তে আস্তে আমার পায়ে পড়ে। তখন একটা লাঠি দিয়ে আমার সামনে থেকে আমি সরিয়ে দিই আর বলি, যেখানে আমার বন্ধুদেরকে ক্ষমা করেনি সেখানে তোরা আমার পায়ে ধরতে এসছিস? আবারও মারতে যাব যখনই, তখন আব্বু বলে, আমাদি, এই কুকুরগুলোকে আর মারিস না, তাদেরকে পুলিশের হাতে তুলে দে, শেষ জীবনটা জেলে পচে মরবে। আমি থেমে গেলাম। পুলিশ ওদেরকে নিয়ে গাড়িতে উঠালো। তারপর যে পুলিশটা আমাকে ধরেছে সে এসে আমায় সরি বলল, আর বলল ওই লোকটা আমাকে এমনভাবে বলল যে আমি সত্যি মনে করেছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সরি ছোটো ভাই। আমি তাকে বললাম, স্যার আপনি আপনার জায়গায় ঠিক কাজটাই করেছেন, বাট সত্যিটা না জেনে ভুলটা করেছেন। পুলিশ আঙ্কেল, বাপ বেটাকে এমন শিক্ষা দিয়ে ছাড়বেন যেন কোনো বাপ তার ছেলেকে এমন শিক্ষা না দেয়। এই স্কুলে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে এরা। তুমি চিন্তা করো না মামনি, ওদের কঠিন বিচার হবে। এ বলে পুলিশ চলে গেল। সব ছাত্রছাত্রীরা হাত তালি দিয়ে আমাকে অভিনন্দন জানালো। আব্বু মারিয়াকে গাড়িতে উঠালো। আমাকে ওঠাতে যাবে, কিন্তু আমি উঠিনি। বললাম একটা কাজ আছে, বলেই চলে আসলাম। আব্বু মারিয়াকে গাড়িতে করে নিয়ে চলে গেল। আমি হেঁটে হেঁটে বাসায় গেলাম। বাসায় ঢুকতে আব্বু চিল্লাচিল্লি। আদি দাঁড়া, কি বলো? তোর সমস্যাটা কি? একা একা বোনের জন্য মারামারি করতে চলে গেলি। যদি তার কিছু হতে, আর মারিয়া তুইও কম না। সব কথা কি ভাইকে বলতে হয়? আব্বু আম্মুকে বলা যায় না? শয়তান মেয়ে। বোনের জন্য মারামারি করবো না তো কার জন্য করব? সে আমার বোন, আমাকে তো সব বলবে। আমার বোনকে কেউ কাঁদাবে তা আমি মেনে নিতে পারবো না। আর তোমাদেরকে বলে বা কী হতো? পুলিশ পাঠিয়ে তাকে ধরে নিয়ে যেত, আবার সাথে সাথে ছেড়েও দিত। বাট আমি তাদেরকে হাতে কলমে শিখিয়ে তারপর শ্বশুরবাড়ি পাঠিয়েছি। আমি যদি ওই সময় ডিআইজিকে না পাঠাতাম তাহলে কি যে হতো আল্লাহই ভালো জানে। কি আর হতো ভাইয়া, ওদেরকে গুলি করে দিতে, তাই না ভাইয়া? চুপ,
একেবারে চুপ, শয়তানি বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আসে না মাথায়। যা রুমে যা। আমি চলে আসলাম রুমে। এসে মাথা ঠান্ডা করার জন্য শুয়ে পড়লাম। আস্তে আস্তে করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে গেল। আসলে আমি একটা স্বপ্ন দেখলাম, একটা মেয়েকে নিয়ে। বাট তার চুলের জন্য আমি মুখটা দেখতে পাচ্ছি না, কারণ তার এলোমেলো চুল বাতাসে উঠছে। যখনই তার মুখখানি দেখতে যাব তখনই ঘুমটা ভেঙে যায়। আফসোস নিয়ে বাথরুমে চলে গেলাম। দেখি জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করলেই তখন জান্নাতুল বলে, ওই হারামি, কই তুই? কেন, বাসায় আছি, কিছু বলবি? শালা, তুই না আমার সাথে দেখা করবি, সব কি ভুলে বসে আছিস কুত্তা? ও সরি, আসছি। কই আসতে হবে বল? তোর সরি তুই তোর কাছে রাখ, আর তুই এই ঠিকানায় চলে আয়। ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আম্মু বলল, কই যাস বাবা আদি? এই যে আম্মু, একটু বাইরে যাব, বন্ধুদের সাথে দেখা করতে, কয়েকটা টাকা দাও তো। আম্মু 500 টাকা দিল আর বলল, তাড়াতাড়ি বাসায় ফিরবি। ওকে আম্মু বলে চলে আসলাম বাইরে। জান্নাতুলের ঠিকানায় গিয়ে দেখি রাক্ষসীটা আগেই চলে এসছে। আমি কাছে গিয়ে বললাম, হ্যাঁ বল, দেখা করতে বললে কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, আজকে তোকে ট্রিট দিব বলে তাই এখানে আসতে বলেছি। সত্যি নাকি? বাট হঠাৎ ট্রিট কেন? এমনি তোকে ট্রিট দিতে মন চাইলো তাই। বল কি খাবি? আমার তবে একটা খাবার পছন্দ, বিরিয়ানি। তাই আমি কাচ্চি বিরিয়ানি অর্ডার দিলাম 2 প্লেট। 4 মিনিট পর বিরিয়ানি আসলো। আমরা বিরিয়ানি খেলাম। খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তখন জান্নাতুল বলল, চল সামনে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে বসি। চল। চলে গেলাম ওই জায়গায়। প্রায় সব সময়ই আমি এখানে আসি মারিয়াকে নিয়ে। বিকেলটা ভালো লাগে, অনেক বাচ্চা কাচ্চা আসে, খেলাধুলা করে, পরিবেশটা দেখতে সুন্দর লাগে। তখন জান্নাতুল বলল, চল ওই জায়গায় গিয়ে বসি। চল। গিয়ে বসলাম। আবারও জান্নাতুল বলে, আচ্ছা আদি, তুই কি কখনো প্রেম করেছিস? না রে, এই প্রেম টেম ভালোবাসা আমার ভালো লাগে না। তুই করছিস? না, তবে একটা ছেলে আমার খুব ভালো লাগে, বাট ভয়ে বলতে পারি না। আচ্ছা, ছেলেটার নাম কি রে? তখন জান্নাতুলের মুখ থেকে নামটা শুনে আমার মনটা কেমন যেন করতে শুরু করে দিল। জান্নাতুল যে নামটা বলল, সেই নামটা হলো আকাশ। মানে আমার বন্ধুর কথা মনে পড়ে গেল। আমার মনটা খারাপ হয়ে গেল। তখন সে বলে, কি রে, কি হচ্ছে তোর আবার? কিছু না। আচ্ছা চল বাসায় চলে যাই। কেন, তোর কি ভালো লাগে না? কি হচ্ছে বলতো আমায়। আরে কিছু হয়নি। আচ্ছা সামনে তো 14 ফেব্রুয়ারি আসতেছে, তখন তাকে তুই প্রপোজ করে দিবি কেমন? আমি একটা মেয়ে হয়ে তোকে প্রপোজ করব? আমি কেন করব? সে করতে পারে না? সব সময় কি ছেলেরা প্রপোজ করবে নাকি? এখন থেকে মেয়েরাও করবে। আমি করব না তাকে প্রপোজ। ওকে, না করলে নাই, বাট নিজের জিনিসটা যখন অন্যর সাথে দেখবি তখন দেবদাসী হয়ে কান্না করিস না, কেমন? না না, আমি কান্না করতে পারবো না, আর ওকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। আচ্ছা, তুই কি দেখবি আকাশকে? না রে, একেবারে বেশ সময় দেখবো আমাদের দুলাভাইকে। ও মা গো, মেয়ে তো দেখে লজ্জা শরম পাইছি। বাবা ভালো তো। কুত্তা, তুই জানিস না মেয়েদের বিয়ের কথা বলতে লজ্জা পায়? ও মা তাই নাকি? আচ্ছা চল, আজকে তুই আমাদের বাসায়। না রে, আমাকে বাসায় যেতে হবে এখন। আচ্ছা চল, আমি তোদের বাড়িতে যাব, আন্টি আঙ্কেল আর তোর ছোট বোনের সাথে পরিচয় করে আসবো। দেখ, তুই হলে বড় লোকের একমাত্র মেয়ে, আমার মতো সামান্য একটা ছেলের বাসায় যাবি, তা মানায় না রে। কুত্তা, বন্ধুদের মধ্যে কখনো বড় লোক ছোট লোক হয় না। চল এখন, আমি তোদের বাসায় যাব। তুই পাগল নাকি? তোকে আমার সাথে বাসায় নিলে আব্বা আমাকে কতগুলো প্রশ্ন করবে। আমি বাবা এতগুলো উত্তর দিতে পারবো না। তোকে অন্য একদিন নিয়ে যাব। আমি ইচ্ছে করে নিয়ে যেতে চাই না। আমি চাই না কেউ আমার পরিচয়টা জানুক। ওকে, বাট আমাদের নিয়ে যাবে কিন্তু। আচ্ছা যা, নিয়ে যাব। এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসতেছে। ঠিক বলছি, চল তোকে নিয়ে আসি আমি। না রে, আমি যেতে পারবো। তুই ওই যে রিক্সাটা থেমে আছে, ওইটা দিয়ে চলে যা। আমি একটা বাসে করে চলে যাচ্ছি। আচ্ছা, তুই আমার সাথে রিক্সা করে গেলে কি হবে? কিছু হবে না, বাট আমি কোনো মেয়ের সাথে রিক্সাতে উঠতে পারবো না রে। কেউ দেখলে আমার সমস্যা হবে। এই বলে আমি রিক্সাওয়ালাকে ডাক দিলাম আর বললাম, মামা যাবে এই ঠিকানায়? মামা জামু, তবে ভাড়া 10 টাকা বেশি দিতে হবে। 60 টাকা ভাড়া, 70 টাকা দিতে হবে। ওকে মামা, সমস্যা নেই, চলেন আপনি। ওকে, আল্লাহ হাফেজ। বাসায় গিয়ে আমাকে কল দিস। এই বলে হাঁটতে লাগলাম। রাস্তার ধারে একটা ঝালমুড়ির দোকান দেখলাম। ভাবলাম একটু ঝালমুড়ি খাওয়া যাক। যেইভাবে সেই কাজ, সোজা দোকানের সামনে গিয়ে 1 প্লেট ঝালমুড়ি নিয়ে খেতে লাগলাম। খাওয়া শেষে টাকা দিয়ে বাসে করে বাসায় চলে আসলাম। কলিং বেল দিলাম। মারিয়া দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া, তোকে কতগুলো কল দিলাম, তুই ধরিসনি কেন? আমি ফোনটা পকেট থেকে বের করে দেখি মারিয়া 7 বার কল দিয়েছে। দেখ, ফোনটা সাইলেন্ট ছিল। কেন কল দিছিস? ভাইয়া,
ফুচকা খামো, ঝালমুড়ি খাবো, চল না ভাইয়া। কি এখন সন্ধ্যা হয়েছে, আব্বুর কাছ থেকে আমাকে বকা শোনাবে নাকি? আব্বু জানবে না, আমরা লুকিয়ে লুকিয়ে যাব। আরে মাথা মোটা, তোর কি মনে হয় আব্বু বোকা? যখন তোকে বাড়িতে কোনো জায়গা বা রুমে কোথাও দেখবে না তখন কী হবে বুঝতে পারছিস? বোকা মেয়ে, যা রুমে যা। যা খাবো, আর ফুচকা ঝালমুড়ি বলে চলে গেলে? আমি বাসা থেকে আবারও বের হলাম আর রাস্তার পাশে দেখলাম ফুচকা ঝালমুড়ি বিক্রি করতেছে। ওখান থেকে প্রসেস করে নিয়ে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। কই ছিলি এতক্ষণ, আর হাতে কি? এটা তোমার মেয়ে কই? রুমে গিয়ে দেখ, গাল ফুলে আছে, কি জানি কি হয় ওর। আচ্ছা থাক, আমি আসছি। মারিয়া গাল ফুলে আছে, তার কারণ আমার হাতের প্যাকেটগুলো দেখবা, কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে। আমি আর কিছু না বলে উপরে চলে গেলাম। গিয়ে দেখে মারিয়া চুপ করে বসে আছে, বই খুলে। আমি পিছন দিয়ে ভয় দেখাতেই ও ভাইয়া বলে উঠলো। আমি সাথে সাথে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, ভয় পাস না, এটা আমি। কুত্তা, আমাকে ভয় দেখাস কেন? যা আমার রুম থেকে। ওকে চলে যাচ্ছি, বাট ফুচকার ঝালমুড়িগুলো ময়লা জড়িতে ফেলে দিয়ে আসি। কি? আই দাঁড়া দাঁড়া, কই যাস? বস এখানে। না চলে যাই, তুই তো যেতে বললি। ও বলেছিলাম না তোকে চলে যেতে? আচ্ছা এক কাজ করো, তুমি এগুলো রেখে চলে যাও। বলে হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বের করে দিল। আমি চলে আসলাম রুমে। এসে ফোনটা বের করে দেখি জান্নাতুল কল দিছে। রিসিভ করলাম আর বললাম পরে কথা বলবো, এখন ফ্রেশ হচ্ছি বলে আবার কেটে দিলাম। পরে ফ্রেশ হলাম। আম্মু এসে খেতে ডেকে গেল। আমি নিচে গিয়ে দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম আর ডিনার করে রুমে চলে আসলাম। হালকা মাথা ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম আর আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি মারিয়া। ভাইয়া ওঠ না। কি? কি হয়েছে বল। শপিং করব, তোকে যেতে হবে। আব্বু আমাকে একা ছাড়বে না। তো আমি কি করব? আমি যেতে পারবো না, তুই যা। ওকে বলে মারিয়া চলে গেল। আমি আবারও শুয়ে পড়লাম। হালকা হালকা ঘুম আসছিল। কিছুক্ষণ পরে মারিয়া আমার মুখে এক জগ পানি ঢেলে দিল। আমি লাফিয়ে উঠলাম, মেজাজটা গরম হয়ে গেল। আমি রাগের মাথায় মারিয়াকে মারতে গেলাম। যখন থাপ্পড় দিব তখনই মারিয়া ভয় পেয়ে কেঁদে দিল। আরে রে, তোকে কি কিছু করছি আমি? দেখ একদম কাঁদবি না বলে দিলাম। আচ্ছা তুই যা, রেডি হ, তোকে নিয়ে শপিং করতে যাব। সত্যি তো? যা রেডি হ। মারিয়া খুশি হয়ে চলে গেল রেডি হতে। আমি বাথরুমে চলে গেলাম। গোসল করে রেডি হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া রেডি হয়ে বসে আছে। শপিং বলে কথা, তাই আমার আগে এসে হাজির। হালকা নাস্তা করে নিলাম আর মারিয়াকে বললাম, টাকা নিছিস তো? মারিয়া বলল, হ্যাঁ কার্ড নিয়েছি। এখন চল। আম্মুর থেকে বিদায় নিলাম। একটা সিএনজি নিয়ে মার্কেটে চলে আসলাম। মারিয়ার সাথে শপিং করতে ঢুকলাম। 1 ঘন্টা ধরে ঘুরছি, বাট কোনো কিছুই কিনিনি মারিয়া। কোনো কিছুই নাকি ভালো লাগে না। দেখ মারিয়া, আমার আর হাঁটতে ভালো লাগছে না। তুই যদি এইভাবে ঘুরতে থাকিস আমি তোরে রেখে চলে যাব কিন্তু। কি করব? পছন্দ হচ্ছে না তো। তাহলে আম্মুর সাথে শপিং করতে আসবি। এখন চল বাসায়। আই না 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 না, সত্যি এবার কিনবো। বলে একটা দোকানে গেলাম। দেখতে দেখতে মারিয়া একটা ড্রেস পছন্দ হয়েছে। ওই ড্রেসটা মারিয়া কিনে ফেললো। যাক, তাহলে তুই শেষ পর্যন্ত কিনলি। এখন চল। না, এখন তুইও কিছু কিনবি, চল প্যান্টের দোকানে। না, আমার আছে, এখন চল। এবারে মারিয়াকে জোর করে নিয়ে বাইরে আসলাম। মারিয়া তো সে লেভেলে রেগে আছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মারিয়া রাগ করেছে, তার কারণ আমি কিছু কিনিনি, তাই আমি একটা সিএনজি ডাকতে গেলাম। ঠিক তখনই কি হলো আর মনে নেই। মারিয়া একটা চিল্লানি দিল আর আমি নিচে শুয়ে পড়লাম। আমার বেশি কোনো ক্ষতি হয়নি, তবে আমার হাতে লেগেছে। হাতে ব্যথা পাই। মারিয়া দৌড়ে আমার কাছে আসে আর সাথে সাথে মানুষের ভিড় জমে গেল আর আমাকে একটা গাড়ি করে হসপিটালে নিয়ে যায়। মারিয়া আব্বুকে কল দিয়ে বলল, ভাইয়া একটা গাড়ির সাথে ধাক্কাকে ব্যথা পেয়েছে, এখন হাসপাতালে আছি, তুমি আসো। সাথে সাথে আব্বু আম্মুকে নিয়ে চলে আসে হাসপাতালে। আম্মু রুমে আসার আগে থেকেই কান্না শুরু করে দিল। আম্মু রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলে, বাবা তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তখন আব্বু ডিআইজিকে কল দিয়ে বলল, আমার ছেলেকে কারা যেন মারার চেষ্টা করছে, তুমি খোঁজ লাগাও কে আমার ছেলেকে মারার চেষ্টা করেছিল। আম্মু গিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মারলো। মারিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আম্মু তুমি কেন মারিয়াকে মারছো? মারিয়া আবার কি করলো? মারিয়ার জন্যই তো আজ তুই এখানে। মারিয়া যদি তোকে নিয়ে না আসতো তাহলে আজকে তুই হাসপাতালে থাকতি না। এখানে মারিয়ার কি দোষ? এটা তো আমার নিয়তি ছিল। মারিয়া আমার কাছে আয়। কি হলো, গাল ফুলে আছিস কেন? এখানে আয়। মারিয়া আমার কাছে আসলো। দেখ
মন খারাপ করে থাকিস না বোন। আম্মু তোকে দোষ দিচ্ছে, আমি জানি তোর কোনো দোষ নেই। আমরা কথা বলছিলাম, তখন আব্বু এসে চিল্লাচিল্লি শুরু করে দিল। আমার এত গাড়ি, টাকা, পয়সা কার জন্য কামাই করি, যেই গাড়ি আমার কোনো কাজে আসে না? 3-4 বছর আগে একটা ছেলের জন্য বাপ সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আজ যদি তুই গাড়ির নিচে পড়ে যেতি, তাহলে আমাদের কি হতো সেইটা একবার ভেবে দেখেছিস? যখন নিজে একদিন বাপ হবি, তখন বুঝবি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আর এর মধ্যে পুলিশও আসলো। এসে পুলিশ আঙ্কেল আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আদি, তুমি কি কাউকে সন্দেহ করো? না। কিছু একটা বলো যেটা দিয়ে আমরা তাকে ধরতে পারি। হ্যাঁ, একটা জিনিস আমার মনে আছে, ওইটা দিয়ে ধরতে পারেন। কি সেটা বলো। গাড়িটা ছিল নতুন, আর গাড়ির কালার ছিল মেরুন কালার। গাড়ির নাম্বারটা আমার মনে আছে। গাড়িটা যখন আমাকে ধাক্কা মারে, তখন আমি গাড়ির নম্বরটা দেখে নিয়েছিলাম। ওকে, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করে যেন খুঁজে পাই। আদির মা, বলে দিলাম, আজ থেকে যেন সে নিজের গাড়ি বাদে যেন কোথাও বের না হয়। তোমার ছেলে মাথায় এই কথাটা ঢুকিয়ে দিও। আদি কি বলছে তুই শুনছিস? আমি চুপ হয়ে আছি। কি শুরু করেছো তোমরা? ভাইয়া অসুস্থ আর তোমরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছো। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলে, তখন আব্বু আম্মু ডাক্তারকে ধন্যবাদ দিল। আর একদিকে আম্মু, আরেকদিকে আব্বু ধরলো। আমি দাঁড়াতে পারছি না। তখন বুঝতে পারলাম শুধু আমার হাতে না, কোমরেও লেগেছিল। ধাক্কা খাওয়ার সময় ততটা বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছি। আব্বা আমাকে শক্ত করে ধরে রাখছে, আর আম্মু অন্য দিক দিয়ে ধরে রাখছে। আসলে আজ বুঝলাম আব্বু আম্মু ছাড়া একটা পরিবার বেঁচে থাকতে পারে না। আব্বুর উপর যে রাগ ছিল, সেই রাগটা আমার কমে গেছে। আমাকে গাড়িতে ওঠানো হলো। এক পাশে আম্মু, আরেক পাশে মারিয়া, আর আব্বু সামনের সিটে। আম্মু আমাকে বলল, ঠিক মতো রাস্তা পার হতে পারিস না তুই? পারি তো, বাট কখন যে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারিনি। বুঝবে কি করে? বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হয়, বুঝলে? আবারও ভাইয়াকে বকা দিচ্ছ তোমরা? চুপ থাক, বেশি কথা বলিস কেন তুই? কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। আমাকে আমার রুমে দিয়ে আসলো। শুয়ে পড়লাম। হঠাৎ করে মনে পড়লো আমার ফোনের কথা। আমি সাথে সাথে মারিয়াকে ডাকলাম আর বললাম, আমার ফোন। মারিয়া বলে, আমি জানি না কোথায় ফোন আছে। কি, তুই আমার ফোনটা রাখবি না? এত কিছু খেয়াল ছিল না। যা তুই আমার সামনে থেকে। রাগের কি আছে? নতুন একটা ফোন কিনে নিলেই তো হয়। আমি চুপ করে আছি। মারিয়া কিছুক্ষণ পর ফোনটা আমার হাতে দিল। ফোনটা পেয়ে আমার মুখে একটা হাসি ফুটে উঠলো। কি আছে এই ফোনে যে তোমার হাসি ফুটলে? তুই বুঝবি না বলে মারিয়াকে রুম থেকে বের করলাম। তখনই জান্নাতুলের কল। কি রে, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা করতে পারবি আজ? না রে, এখন আর দেখা করা সম্ভব না। আচ্ছা পরে কথা বলি, আম্মু এসেছে বলে কলটা কেটে দিলাম। কি করিস? শুয়ে আছি। দেখলাম আব্বু আম্মু পিছনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি শুয়েছিলাম, আম্মু আমাকে তুলে বসিয়ে দিল। তারপর আব্বু নিজের হাতে আমাকে খাবার খেয়ে দিল। আসলে আব্বু আম্মু যে কি তা এখন বুঝতে পারছি। খাওয়া দাওয়া শেষ করে আমাকে আবারও শুয়ে দিল। এইভাবে কেটে গেল অনেক দিন। বাট জান্নাতুলের সাথে আর দেখা করিনি, শুধু ফোনে কথা বলছি। দেখতে দেখতে ভার্সিটি খুলে গেল। আমি সুস্থ হয়ে উঠলাম। অনেকদিন পরে ভার্সিটি যাব। আম্মু অনেকবার বলেছে যে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, বাট আমি যাইনি। সে বাসেই যাই। আমি বাসে করে ভার্সিটি গেলাম। দেখলাম আদিবা তার বন্ধুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে মজা নিচ্ছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি। দেখলাম জান্নাতুল এক কোণে দাঁড়িয়ে আছে। যে ওদের সামনে যাব, ঠিক তখনই আদিবা আমাকে ল্যাং মেরে ফেলে দিল। আমার কপালটা ফুলে গেছে। আদিবা তার বন্ধুরা মজা নিয়ে বলে আমি নাকি হাঁটতে পারি না, তাই নাকি আমি পড়ে গেছি। তখন জান্নাতুল এসে বলে, ওই তোমরা তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিস, আমি দেখতে পেলাম। জান্নাতুল আমার কপালটা দেখে সাথে সাথে আমার কাছে এসে বলে, আদি চল, তোর কপালে বরফ দিতে হবে। আমিও তার সাথে ওখান থেকে চলে যাব। তখন একটা গাড়ির দিকে নজর পড়লো। দেখলাম মেরুন কালারের একটা নতুন গাড়ি। তখন আমি গাড়ির নাম্বারের দিকে নজর দিলাম। সেই একই কালার, একই নম্বর। সাথে সাথে আমার মাথায় রাগ উঠে গেল। তখন আমি জান্নাতুলকে বললাম, আমি যাব না, তুই একটু দূরে যা। কেন, তোর আবার কি হলো? তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। আরে গাড়ি দেখে লাভ নাই, এমন গাড়িতে কখনো উঠতেই পারবি না তুই। জান্নাতুল, ওই যে লাঠি আছে না, ওটা আমাকে টেনে দে তো। ওকে এনে দিচ্ছি, বাট কি করবি? তুই এনে দে। বলতে বলতে জান্নাতুল আমাকে এনে দিল। আমি লাঠি হাতে নিয়ে প্রথম বাড়িটার সামনের গ্লাসে মারলাম। সাথে সাথে আদিবা লাফ দিয়ে উঠলো। এই এই, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? ওই ফকিন্নির পোলা তোকে বেচছিলেও
এই গাড়ির একটা চাকাও কিনতে পারবি না। কে শোনা কার কথা? আমি ইচ্ছে মতো গাড়ির কাজ ভাঙতেছি, জান্নাতুল আমাকে বাধা দিচ্ছে, বাট আমি কারো কথা শুনছি না। কেউ আমার কাছে আসে না ভয়ে। আদিবা তার আব্বুকে কল দিয়ে বলে, আর আমি এদিকে গাড়ির অবস্থা খারাপ করে ফেলছি। তখন জান্নাতুল বলল, আদি তুই বাসায় চল, আদিবা তার বাবাকে কল করে দিয়েছে। আমি শিওর আদিবার বাবা পুলিশ নিয়ে আসবে। প্লিজ আদি তুই চলে যা। আরে পুলিশ আসলে আসবে, বাট আমি কোথাও যাব না। আমাকে যদি ধরে নিয়ে যায় তো যাক, তুই এত টেনশন করিস কেন? করবো না টেনশন। তোর কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত হবে? এই গাড়ির দাম 50 লাখ। আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো যাক, দেখি কোন পুলিশ আমাকে ধরে। এই বলে জান্নাতুলের হাত ধরে আদিবার সামনে চলে আসলাম। আর বেচারি বসে বসে কান্না করছে। জান্নাতুল শুধু চিন্তা করে যাচ্ছে। আমার গাড়ি ভাঙা দেখে সবাই অবাক। কিছুক্ষণ পরে ভার্সিটিতে পুলিশ আর সাথে একটা ভদ্রলোকও। আদিবা দৌড়ে গিয়ে ভদ্রলোককে আমাকে দেখিয়ে দিল। লোকটা আমার কাছে এসে আমার গালে 2টা চড় মেরে বলল, তুমি জানো এই গাড়িটা আমার মেয়ের খুব পছন্দের গাড়ি ছিল। কিছুদিন আগে শোরুম থেকে গাড়িটা কিনে নিলাম, আর তুই সেই গাড়িটা নষ্ট করে দিলি। বলে আমার কলারটা ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। কিরে তুই মাস্তানি শুরু করেছিস, আজ বুঝতে পারবি মাস্তানির ফল কি হয়। স্যার আদির কোনো দোষ নাই। আদিকে ল্যাং মেরে ফেলে দিয়েছে, আর সেই পড়ে গিয়ে কপালটা ফুলে গিয়েছে, তাই রাগের বসে সেইটা করে বসে। বলে জান্নাতুলকে পাঠিয়ে দিল আর আমাকে বলল, ওই মেয়ে যাও এখান থেকে, তোর বাড়ির নাম্বারটা দিয়ে কল দে। বাড়ির নাম্বার দিয়ে কী হবে? আমি যা করছি তা ঠিক কাজটাই করেছি অফিসার। চুপ কর। সাথে সাথে ভদ্রলোকটা বলে, কি এমন করেছেন? ছোট লোকটা আমার মেয়ের শখের জিনিসটা নষ্ট করে দিয়েছে, তাকে নিয়ে চলেন। অফিসার আমাকে ধমক দিল নাম্বার দেওয়ার জন্য। আমি কিছু না বলেই আমার ফোনটা বের করে ডিআইজি আঙ্কেলকে কল দিয়ে পুলিশ অফিসারের কাছে ফোনটা দিলাম। তখন পুলিশ অফিসার, ওই তুই কে রে? তাড়াতাড়ি করে গাড়ির জরিমানা নিয়ে ভার্সিটিতে চলে আয়, আর না হয় তোদের সবাইকে ধরে নিয়ে এমন মামলা দিয়ে দিব আর কখনো বের হতে পারবি না। ওই তুমি কে? আমি ডিআইজি বলছি। তুমি কেন থানা পুলিশ অফিসার? পুলিশের কথাটা শুনে তার হাত থেকে ফোনটা যে মাটিতে পড়তে যাবে, তখন আমি ফোনটা ধরে নিলাম। আমি ডিআইজি আঙ্কেলের সাথে কথা বলছিলাম। তখন ডিআইজি আঙ্কেল বলল, কি নাম অফিসারের? আমি নামটা দেখতে যাব। তখন পুলিশ হাত দিয়ে তার নামটা আর করলো, চোখের ইশারা দিয়ে বলল সরি। আমি ডিআইজি আঙ্কেলের সাথে কথা বলে ফোনটা রাখলাম। আমি যে থানায় মামলা করছি ওই থানায় ওসিকে ফোন দিয়ে বলল ভার্সিটি আসার জন্য। কিছুক্ষণ পরে চলে আসে 2 ওসি। একটু দূরে গিয়ে কথা বলে কথা শেষ করে আবার চলে আসলাম। এই গাড়িটা আপনার মেয়ে চালায় তাই না? জি ওসি সাহেব। কয় তারিখ কিনে দিয়েছেন? 7 তারিখে। সাথে সাথে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে আদিবাকে ধরে ফেলে। তা দেখে তো সবাই অবাক। আর ভদ্রলোকটা বলে, এই কি হচ্ছে? মামলা করে আমি আপনাকে এনেছি ওই মাস্তানকে ধরার জন্য, বাট আপনি আমার মেয়েকে ধরছেন, এর মানে কি? আপনার মাথা ঠিক আছে? আপনার মেয়ের নয় মামলা হয়েছে 7 দিন আগে, মার্ডার মামলা। এই ছেলেটাকে মারার চেষ্টা করেছিল। এই ছেলে বেঁচে যায়, বাট তার হাতে সমস্যা হয়, তাই ছেলেটা রাগের বসে গাড়িটার গ্লাস ভেঙেছে। এখন আমরা আপনার মেয়েকে ধরে নিয়ে যাব। যতক্ষণ না মামলা তুলবে তার আগে আমরা ছাড়তে পারবো না। ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞাসা করলো, পুলিশ যা বলছে তা কি ঠিক কিনা? আদিবা আমতা আমতা করে বলতে শুরু করলো। তাতে ভদ্রলোক বুঝে যায়। ভদ্রলোকটি আমার কাছে এসে বলে, বাবা তুমি আমার ছেলের মতো, তাই ওই সময় তোমার গায়ে হাত তুলেছি। সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও, না বুঝে তোমাকে একটা থাপ্পড় মেরেছি। আর আঙ্কেল ক্ষমা চাইতে হবে না, আপনি তো বলছেন যে আমি আপনার ছেলের মতো। তখন লোকটা বলে, আমার মেয়েটাকে আমি মানুষ বানাতে পারি নাই বাবা, মামলাটা তুলে নাও। যদি টাকা লাগে তাহলে আমি আপনাকে টাকা দেব। তখন আবার ওসি এসে বলল, ওই যে মিস্টার, আপনি কাকে টাকার গরম দেখাচ্ছেন? জানেন কে উনি? কার ছেলে? তখন আমি পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে বললাম, আমি আপনার মেয়ের বিরুদ্ধে মামলা তুলে নেব, বাট আপনার মেয়েকে শুধু বলতে বলেন আমার কাছে এসে সবার সামনে যেন সরি বলে, তাহলে আমি মামলা তুলে নেব। তখন আদিবার বাবা বলল, ওকে, তোমাকে সরি বলবে। বলে আদিবার কাছে যায় আর সরি বলতে বলে, কিন্তু আদিবার সাথে সাথে মানা করে। আদিবার বাবার সাথে সাথে আদিবাকে একটা থাপ্পড় মেরে বলে, যাও বলছি, ছেলেটাকে সরি বলো। আদিবার রাগে ফুলে আছে। আমার সামনে এসে আমাকে সরি বলল। কিছু না বলেই দাঁড়িয়ে আছি। আদিবা আমার সামন থেকে চলেও যায়। আমি পুলিশকে বলে মামলাটা তুলে নিলাম। সব এখানেই শেষ। তারপর পুলিশ চলে যায়। তখন জান্নাতুল বলে, ওই আদি, বুঝলাম না কি থেকে কি হলো, আমি একটু খুলে বলতো কি হয়েছিল এতক্ষণ? আদিবা যে কিনা এত অহংকারে মনের মধ্যে, সে মেয়ে তোকে সরি বলতে বাধ্য হয়েছে? এত কিছু জানতে হবে না তোর।
এখন চল ভিতরে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। চল, বাট আজকে কোনো কিছুই আমি বুঝলাম না, কি হলো? আগে চল ক্লাস করে নেই, তারপর না হয় একদিন বলবো। বলেই ক্লাসে চলে আসলাম। সবাই আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি আমার সিটে বসে পড়লাম। এর মধ্যে স্যারও চলে আসলো। স্যার এসে আমাকে বলল, আদি তুমি দাঁড়াও তো। আমি যখন দাঁড়িয়ে গেলাম তখন আবার স্যার বলল, কি হয়েছে আজকে তোমার আর আদিবার মধ্যে? একটু বলবা, আর গাড়িটা কেন নষ্ট করেছো তার? স্যার, পরীক্ষা যেদিন শেষ হয়ে সেদিন আমাকে একটা গাড়ি ধাক্কা মারে। তখন ক্লাসের সবাই অবাক। তখন আমিও আবার বলতে থাকলাম, যখন আমাকে ধাক্কা মারে তখন আমি অল্পের জন্য বেঁচে যাই, বাট আমার হাত মচকে যায়। তার জন্য আমি 1 সপ্তাহ শুধু বিছানায় ছিলাম। 1 সপ্তাহ পর আমি ঠিক হই, বাট আমার আব্বু তখন পুলিশকে কল দেয় আর মামলা করে। আমি এই গাড়ির নাম্বার আর কালারটা আমার মনে ছিল, তার উপর ভিত্তি করে আমার মামলাটা নেওয়া হয়। আর যখন আমি ভার্সিটিতে আসি তখন আদিবা দাঁড়িয়ে ছিল। আমি যখন তার সামন দিয়ে যাচ্ছিলাম তখন সে আমাকে ল্যাং মেরে ফেলে দেয়। আমি পড়ে গিয়ে আমার কপালটা ফুলে যায়। আর যখনই আমি গাড়িটা দেখলাম তখন তো আমার পুরো মাথা গরম হয়ে যায়। আর আগের বসে আমি গাড়িটা নষ্ট করেছি। তারপরের কাহিনী তো আপনারা দেখেছেনই। আচ্ছা বাদ দাও, এখন সবাই মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকাও। আমরা সবাই স্যারের কথা শুনছি। হঠাৎ করে জান্নাতুল আমাকে কলম দিয়ে খোঁচা মেরে বলে, ওই কুত্তা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে জানালি না কেন? আরে এমনি জানাইনি। আদিবাকে একটা শিক্ষা দেওয়াই দরকার। বাপের টাকায় বেশি অহংকারী দেখায়। তার বাপের টাকা আছে তাই দেখায়, তাতে তোর সমস্যা কি? যাক বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর জন্য বললাম যে তোকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর তুই আমাকে যা, কথা বলবি না আমার সাথে। আমি তো তোর সাথে মজা করছি, তুই রাগ করিস কেন? আর আদিবাকে শিক্ষা দেওয়া আমার দরকার নেই। একদিন সে তার নিজের ভুল সব বুঝতে পারবে। সামনে তাকিয়ে দেখি স্যার আমার সামনে। কি এটা কি গল্প করা জায়গা নাকি? এখন ক্লাস 2জনই থেকে বের হও তোমরা। জি স্যার। বলে জান্নাতুলকে নিয়ে বের হলাম আর বললাম, তোর জন্য স্যার ক্লাস থেকে আমাকে বের করে দিছে। বারে আমি কি করেছি? আমি যদি বলি তোর জন্য আমাকে বের করে দিচ্ছে? আমার জন্য তোকে বের করছে? কুত্তি, তুই তো আগে আমাকে খোঁচা মারছিস। আমি তোকে খুঁজা মারছি? তুই কথা বলছি কেন? হ্যাঁ, তুই কথা না বলে ক্লাস থেকে বের করে দিতাম না? ওরে শাকচুন্নি, তুই খোঁচা মারবি আর আমি চুপ করে থাকবো না? থামবি তুই? চুপ থাক কুত্তা। আমি কুত্তা হলে তুই শাকচুন্নি। আদি, বাসা যেতে হবে রে এখন আমায়। কেন? আজকে তোকে ছেলেপক্ষে দেখতে আসবে নাকি? আরে না, আবুর শরীরটা ভালো না, তাই যেতে হবে রে। ওকে যা। জান্নাতুলকে একটা রিক্সায় তুলে দিয়ে আমি বাসে করে চলে আসলাম বাসায়। এসে কলিং বেল দিতেই আম্মা এসে দরজা খুলে দিল। কি রে বাবা, তোর কি শরীর খারাপ নাকি রে? আর তোর কপালে কি হয়েছে? এইভাবে ফুলে আছে কেন? তোর আব্বুকে কল দিচ্ছি এখনই। আমা কি শুরু করছো? আসার সময় উপর দিকে তাকিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা লেগে কপালেরই অবস্থা। সত্যি বললে জানি না আম্মু কী করতো, আর আব্বু জানলে ওই মেয়ে আর ওর বাপকে ধরে নিয়ে আসবে। আর কি করব আল্লাহ জানে। কপালটা না হয় গাছের সাথে ধাক্কা খেয়ে এমন হলো, কিন্তু গালটা কেমন কেমন যেন হয়ে আছে, মনে হয় তোকে কেউ চর মারছে। আমি তোমার একমাত্র পোলা, তাই তুমি টেনশন করছো। আচ্ছা মারিয়া কি স্কুলে গেছে নাকি আম্মু? আরে না, কাল থেকে মারিয়ার পরীক্ষা শুরু হবে, তাই সে পড়ছে। আর তুই কাল থেকে মারিয়াকে নিয়ে যাবি, কেমন? আচ্ছা আম্মু। আমি রুমে চলে গেলাম। তারপর এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলছি। হঠাৎ করে একটা ফোন আসলো আন্ডার নাম্বার থেকে। আমি ধরিনি, আবারও দিল। ফোনটা ধরতেই অবস্থায় একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি বিজি নাকি? আমি এত সুন্দর একটা কণ্ঠ শুনে শুধু চুপ হয়ে আছি। কি হলো, কথা বলছেন না যে? বিজি নাকি আপনি? হ্যাঁ না মানে? হ্যাঁ না মানে বুঝলাম না। না মানে কে আপনি? কেন, অপরিচিত কারোর সাথে কথা বলেন না নাকি আপনি? জি, অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না। ও, এই কারণে আপনি আমার কলটা রিসিভ করেন নাই? জি, এবার বলেন কে আপনি, পরিচয়টা দেন। আমি মেঘকন্যা। মেঘকন্যা মানে? সাথে সাথে কলটা কেটে দিল। আমি আবারও কল দিই, বাট বন্ধ বলছে। কি আর করার, বাট এত সুন্দর কণ্ঠ আমি আগে মনে হয় শুনিনি। আবারও ট্রাই করলাম, আবারও বন্ধ দেখাচ্ছে। তাই আমি নিচে গেলাম, গিয়ে দেখি আম্মু বসে বসে টিভি দেখছে। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। কিছু বলবি তুই? না আম্মু, ভালো লাগছে না, তাই তোমার কাছে আসলাম। কিছু খাবি তুই? কিছু খেলে বল, আমি এনে দেই। না আম্মু, আমি কিছু খাবো না।
আচ্ছা যাই আমি রুমে ঘুমাবো বলে উপরে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম খাটে। বাট আজকে মারিয়ার সাথে কথা বলিনি। ভার্সিটি থেকে আসার পর মারিয়ার পরীক্ষা, তাই মারিয়ার রুমে যাওয়া হয়নি। আমি মেয়ের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি জানি না। স্বপ্নের মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম, বাট শুধু পেছনটা, সামনের মুখটা দেখাই যাচ্ছে না। আমি যখন তাকে জিজ্ঞাসা করি কে তুমি, তখন সে বলে আমি মেঘকন্যা, আর কণ্ঠটা সেম। আমি সাথে দৌড়ে তার সামনে যাই। তার মুখখানা দেখা যাচ্ছে না, তার চুলগুলো বাতাসে উঠছে। আমি চুলগুলো সরাতে যাব, ঠিক তখনই আবার আমার ঘুমটা ভেঙে যায়। আসলে ঘুমটা ইচ্ছে করে ভাঙেনি, আমার ঘুমটা জোর করে ভাঙানো হয়েছে। মানে আমার বোন মারিয়া। আমি মারিয়া বলে রাগে চিল্লানি দিলাম। তখন সাথে সাথে আম্মু বলল, কি হয়েছে বাপ? তোমার মেয়ে আমার এত সুন্দর স্বপ্নটা আর ঘুমটা ভেঙে দিয়েছে। মন চাইতেছে এর ইচ্ছে মতো কেলাই। এর জন্য এত বড় চিল্লানি দিতে হয়? তোর আব্বু তো ভয় পেয়ে গেছে, আসতে চাইছিল, আমি আসতে দেই নাই। আম্মু তোমার মেয়েকে নিয়ে যাও তো এখান থেকে। চলে যাচ্ছি, থাক, আসবো না আর তোর রুমে, ডাকবো না আর তোরে। তুই না ডাকলে আমি খুশি, যা তুই। আম্মু আর মারিয়া চলে গেল। আমি আবারও শুয়ে পড়লাম, দেখি স্বপ্নটা দেখতে পাই কিনা। শুয়ে আছি কিন্তু ঘুম তো আর আসে না। এপাশ ওপাশ করতেছি, বাট ঘুম আসতেছে না। আমি খাটে থেকে উঠে হাত মুখ ধুয়ে মারিয়ার রুমে গিয়ে একটা কাশি দিলাম। তাতে মারিয়া, ওই আমার রুমে কি তোর? যা রুমে যা। দেখতে এসেছি পড়িস কিনা, কাল না তোর পরীক্ষা। আচ্ছা এই সময় আমাকে ডাকলে কেন বলতো? এমনি ডাকছি, যা এখন। মারিয়া তুই কি রেগে আছিস? প্লিজ রাগ করিস না, ওই সময় মাথাটা ঠিক ছিল না। এখন বল কেন ডাকছিলি? ভাইয়া, ফুচকা ঝালমুড়ি খাবো। আচ্ছা তুই পর, আমি তোর জন্য নিয়ে আসতেছি, ওকে? এই বলে আমি বাসা থেকে বাইরে গেলাম। একটা ফুচকার দোকানে গিয়ে দোকানদারকে বললাম 2টা ফুচকা বেশি করে ঝাল দিয়ে পার্সেল করে দেন। তারপরে একটা ঝালমুড়ি নিলাম। ওইগুলো নিয়ে আমি বাসায় আসলাম। সোজা মারিয়ার রুমে গেলাম আর মারিয়াকে দিলাম। ফুচকা ঝালমুড়ি পেয়ে মারিয়া চরম খুশি। আমি ফুচকা ঝালমুড়ি করে মারিয়াকে দিয়ে সোজা ছাদে চলে গেলাম। বিকেলটা অনেক সুন্দর, যা ছাদে না উঠলে বোঝাই যায় না। হঠাৎ করে আমার ফোনটা বাজতে শুরু করলো। দেখলাম জান্নাতুল কল দিছে, রিসিভ করলাম। কি রে কুত্তা, একটা কলও দিলি না সারাদিনে? মাত্রই ঘুম থেকে উঠলাম। তুই এত ঘুমাস কেন রে? কি করব বল, ঘুম তো আমাকে ছাড়েই না। আচ্ছা তুই বাসা থেকে বের হওয়া দি। না, বাসা থেকে বের হতে পারবো না, একটু কাজ আছে। না মানে আজকে আকাশের সাথে দেখা করতে যাব, তাই বললাম। কি? এক কাজ কর, তুই কালকে দেখা কর, কাল যেতে পারবো। না রে, সে এসে বসে আছে, আমাকে যেতে হবে। আচ্ছা যা, বাট কোনো সমস্যা হলে আমাকে বলিস, কেমন? আচ্ছা বাই। ওকে বলেই কলটা কেটে দিলাম। তখন আবার একটা কল আসে আননোন নাম্বার থেকে। আমি রিসিভ করে হ্যালো বললাম। ওপাশ থেকে একটা মধুর কণ্ঠ ভেসে আসছে। আমাকে চিনতে পেরেছেন? মেঘকন্যা। কি করে চিনলেন আপনি? এত সুন্দর মধুর মতো কণ্ঠ যে একবার শুনলে আর বলার মতো না। সেই কণ্ঠটা কি করে বলবো আমি? হোমা, তাই নাকি? আচ্ছা তোমার নামটা কি একটু বলবা? বললাম তো, আমি মেঘকন্যা। আপনি কি আমাকে চেনেন? সেটা তো বলা যাবে না। তোমার বাসা কোথায় মেঘকন্যা? আমার বাসা মেঘের রাজ্যে। ফাজলামো করেন না তো। ফাজলামি করব কেন? আসবেন মেঘের রাজ্যে। মেঘকন্যা, তোমার হাসিতে পাগল হয়ে গেলাম। কি করেন আপনি? কেন? আপনি বলেন আমি কি করেছি? আমি কি করে বলবো? আপনি কি করেন? কেন, তুমি না মেঘকন্যা? কেন মেঘকন্যা হয়েছি বলে কি সব জানা লাগবে নাকি? আচ্ছা বাই। এই না না শোনো। বলেন। মেঘকন্যা আমাকে চেনে কিনা এখনো বলেনি, সেই উত্তরটা আমি জানতে চাই। ওকে বাই। এই শোনো শোনো, এই যা কেটে দিল। আমি আবারও কল দিলাম, বন্ধ বলতেছে। কেয়ার করার, নিচে চলে আসলাম। এসে আম্মুকে বললাম যে কিছু খেতে দিতে। আম্মু আমাকে খাবার বেড়ে দিল আর বলল, ওই সময় তো তোকে আমি অনেক ডাকছি, তুই তো খেতে এলি না। খাবি না, এখন এলি খেতে, সব খাবার ঠান্ডা হয়ে গেছে। আম্মু খেতে আসলাম আর তুমি কতগুলো কথা শোনালে, ওকে খাবো না। তখন আব্বু আসলো। কি হচ্ছে এখানে? আর আদি, তুই এখন কেন খাবার খাচ্ছিস? এখন ক্ষুধা লেগেছে তাই খাচ্ছি। খাও। আচ্ছা কালকে একটু অফিসে যেতে পারবি তুই? না, কাল থেকে মারিয়ার পরীক্ষা। আদি মারিয়াকে নিয়ে স্কুলে যাবে, আদি অফিসে যেতে পারবে না। তোমার অফিস তুমি সামলাও। ওকে, তাহলে তুই নিয়ে যাস। আর হ্যাঁ, গাড়ি ছাড়া কিন্তু বের হবি না, গাড়ি নিয়ে বের হবি, মনে থাকবে। আমি কিছু আর বললাম না, কারণ আব্বুর সাথে একটু একটু কথা বলি, বেশি না। আমি চুপচাপ খেয়ে উপরে চলে আসলাম।
এসে শুয়ে এসে ফোন টিপছি, তখন জান্নাতুল কল দিল। আদি, বলো। আদি, আজকে আকাশ না আমাকে প্রপোজ করেছে। ওয়াও, ভালো তো। তো তুই অ্যাকসেপ্ট করেছিস? করছি। তোকে তো আসতে বললাম, তুই আসলি না। তুই আসলে ভালো হতো। আজকে আমার একটা কাজ ছিল, তাই আসতে পারিনি রে। তবে তোর বিহেভকে আমি দেখব। এখন একটু বিজি আছি, পরে কথা বলবো। রেখে দিলাম। আমি মারিয়ার রুমে গিয়ে দেখি মারিয়া পড়তেছে। আমি চলে আসলাম মারিয়ার রুম থেকে, তারপর ছাদে আসলাম। পুরো বিকেলটা ছাদে কাটিয়ে সন্ধ্যার সময় ছাদ থেকে নামলাম। নিচে এসে টিভিটা ছেড়ে কার্টুন দেখতে লাগলাম। একা একা কার্টুন দেখা আর নিজে নিজে হাসার মজাই আলাদা। আমি কার্টুন দেখতেছি আর হাসতেছি। এমন সময় আম্মু এসে বলল, কিরে আদি, তুই কি বাচ্চা নাকি যে কার্টুন দেখছিস? আমি একটা ছোট বাচ্চা, আমাকে ডিস্টার্ব করবো না বলে মন দিয়ে কার্টুন দেখতেছি। কিছুক্ষণ পর আম্মু এসে বলল খাবার খেতে যেতে। আমি রাতে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ডাকাডাকির আওয়াজ পেলাম। দেখলাম মারিয়া অনেক রেগে আছে। কি হয়েছে? তখন মারিয়া বলল, কয়টা বাজে জানিস? 8:20। তোকে ডাকতে ডাকতে আমার সব পড়া ভুলে গেছি। কুত্তা, উঠ তাড়াতাড়ি। কি বলিস? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে? সারা রাত কি করিস? আমি সারা রাত পড়েও তোমার সামনে হাজির, আর তুমি ভাইয়া সারা রাত ঘুমিয়ে কাটিয়ে বলতেছো এত তাড়াতাড়ি রাত শেষ। তুমি উঠবা নাকি পান ঢেলে দিব? এই না না না, আমি উঠছি, তুই নাস্তা কর। আমি নাস্তা কখন করে ফেলেছি, আর তোকে ডাকতে ডাকতে আমার মাথা ব্যথা করছে। লক্ষ্মী বোন, রাগ করিস না, 2 মিনিট বলে আমি দৌড়ে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে শার্টার প্যান্ট পরে নিচে গিয়ে হালকা কিছু খেয়ে মারিয়াকে নিয়ে বের হলাম। তখন মা বলল গাড়ি নিয়ে বের হতে, মারিয়া নাকি বাসে করে যেতে পারবে না। আম্মুর কথা সত্যি, মারিয়া বাসে চড়তে পারে না। আবার বাসে গেলে অনেকক্ষণ দেরি হবে, সমস্যায় পড়তে হবে। তাই আম্মুর কথা মতো অনেকদিন পর আব্বুর গাড়িতে উঠলাম। আমি ড্রাইভ করতে পারি, তাই আমি নিজের গাড়ি চালাতে শুরু করলাম। তখন মারিয়া বলে, ভাইয়া আমি সামনে আসি। সামনে আসবি তো আয় বলে মারিয়াকে সামনে বসালাম। তখন আম্মু বলল, বাবা আদি, আস্তে আস্তে করে চালাস, সাবধানে চালাবি। আমি আম্মুকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে চললাম। আমি গাড়ি চালাচ্ছি আর মারিয়া রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ পর মারিয়ার স্কুলে আসলাম। গাড়িটা পার্ক করে মারিয়াকে বললাম, চল এসে গেছি তোর স্কুলে, তাড়াতাড়ি নাম। নামছি তো। আমিও মারিয়া একসাথে নামলাম। তখন মারিয়া বলল, তুমি কেন নামছো? তোমাকে ভেতরে যেতে দেবে না কেন? আমি গেলে কি হবে? তোর সিটটা খুঁজে বের করে দেব। আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না কেন? বলছি তার থেকে ভালো তুমি গাড়ির মধ্যে ঘুমো। দেখ চল তো বলে আমি মারিয়ার সাথে স্কুলের ভেতরে ঢুকলাম। সব মেয়েরা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি মারিয়াকে বললাম, কিরে সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? তখন মারিয়া বলল, আগেই মানা করেছি, স্কুলের ভিতর আসার দরকার নেই। ওই দিক যে একটা বাজে ছেলে, মানে সভাপতি ছেলেকে তুমি মেরে পুলিশে ধরিয়ে দিয়েছো, সেই দিন থেকে স্কুলের সব মেয়েরা তোমার উপর ক্রাশ খেয়েছে। এই জন্যই বলেছি স্কুলের ভিতরে না আসার জন্য। কি তুই আমাকে আগে বলবি না? বলার সময় দিছো কই তুমি? এখন কি করবা? ভেতরে যখন এসেছি তখন চল তোর সিটটা দেখেই যাই বলে মারিয়ার সাথে ভেতরে গেলাম। আর মারিয়ার সিটটা খুঁজে পেলাম। মারিয়াকে রেখেই আমি বাইরে চলে আসলাম। এসে গাড়ির ভিতর বসে পড়লাম। তখন জান্নাতুল কল দিল। ওই কই তুই? ভার্সিটিতে কখন আসবি তুই? আছি একটা কাজে, তবে ভার্সিটি যাব না। কেন রে, কি কাজ করছিস তুই? আরে আজকে থেকে আমার ছোট বোনের পরীক্ষা, তাই আমি আজকে থেকে ভার্সিটি যাব না। আচ্ছা ওকে, রাখি ফোন। ওকে বলে ফোনটা কেটে দিলাম। এর মধ্যে মেঘকন্যা কল দিল, রিসিভ করলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? কিছু না, বসে আছি। আপনি কি করেন? সেম, বাট আপনি ভার্সিটিতে আসেননি? সত্যি করে বলেন তো কে আপনি? আমি মেঘের রাজ্যের রানী। ফাজলামো করার সময় না, বলেন আপনি কে? কেন, পরিচয় জানা জরুরি নাকি? না, তবে জানাটা প্রয়োজন। আমি পরিচয়টা জানাতে চাই না। ওকে বাই। এই শোনেন শোনেন, লাইনটা কাটবেন না। বলেন, কি বলবেন? লাইন কাটবেন না, আর পরিচয়টা আপনি না দিলে আমি জানতে চাইব না। প্লিজ লাইনটা কাটবেন না। ঠিক তো, পরে আবার ভুলে যাবেন না তো? আমি ভুলে যাব না। আচ্ছা আপনি লাইনটা কেটে সিমটা বন্ধ করে দেন কেন? কারণ ফোনটা আম্মুর। আমার ফোনে একটু সমস্যা হয়েছে, ফোনটা ঠিক করার জন্য মেকারের দোকানে দিয়েছি। কিছুদিনের ভেতর ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, কে কে আছে আপনাদের পরিবারে? সবাই আছে। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে সবাই আছে। ওকে, আজকের জন্য বাই।
বাই বলে ফোনটা কেটে দিল। আমার একটু ক্ষুধা লেগেছে, তাই একটা দোকানে গিয়ে কিছু খেয়ে নিলাম আর একটা চা নিয়ে গাড়ি কাছে চলে আসলাম। এসে চা খাচ্ছি, হঠাৎ করে একটা গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। আমি সাথে সাথে দৌড়ে গাড়ির কাছে গেলাম, বাট ওইখানে অনেক লোক জড়ো হয়ে গেছে, ওই জায়গায় যাওয়া যাচ্ছে না। আমি ঠেলাঠেলি করে গাড়ির কাছে গেলাম, গিয়ে দেখি গাড়ির দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু খুলতে পারছি না, তাই বাধ্য হয়ে গাড়ির গ্লাসটা ভেঙে ফেললাম। জানালা দিয়ে ভেতরে গেলাম আর দরজাটা খুলে ড্রাইভারের কাছে গিয়ে দেখি, আরে এ তো আদিবা। আমি আদিবাকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের করলাম আর আমার গাড়িতে তুললাম। গাড়িতে করে সোজা হসপিটালে নিয়ে গেলাম, তারপর এমার্জেন্সিতে ভর্তি করিয়ে দিলাম। আদিবার মাথা ফেটে গেছে আর রক্ত বেরোচ্ছে। ডাক্তার তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে আর স্যালাইন লাগিয়ে দিল। আর তখন ডক্টর আমাকে ডেকে বলল, রোগী আপনার কে হয়? আমার ফ্রেন্ড হয়। আপনার ফ্রেন্ডের রক্ত প্রয়োজন, অনেক রক্ত বের হয়ে গেছে, তাই সে এখনও অনেক দুর্বল। এ পজিটিভ রক্ত লাগবে, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডক্টর, আমার এ পজিটিভ, আমার রক্ত নিন। আচ্ছা, আমার সাথে আসুন। আমি ডক্টরের সঙ্গে একটা রুমে গেলাম। তখন ডক্টর বলল, এখানে আপনি শুয়ে পড়েন। আমি শুয়ে পড়লাম। সাথে সাথে আমার হাতে একটা সুই ঢোকালো আর আমার রক্ত পরীক্ষা করে নিয়ে আসলো আর আমার থেকেও রক্ত নিল। এর মধ্যে আদিবার বাবা আর মাও চলে আসলো। আমাকে জিজ্ঞাসা করলো, আপনার মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ডক্টর স্যালাইন আর মাথা ব্যান্ডেজ করে দিয়েছে। রক্তের প্রয়োজন ছিল, সেটা আমি দিয়েছি। ধন্যবাদ বাবা তোমাকে, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না বাবা। আর অ্যাঙ্কেল, কী যে বলেন না আপনি, এতে ধন্যবাদ দেওয়ার কী আছে, এটা তো আমার কর্তব্য। এই বলে আমি আঙ্কেল আন্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ কিছুক্ষণ পর মারিয়ার পরীক্ষা শেষ হবে। তাই আমি তাড়াতাড়ি করে চলে গেলাম গাড়িতে। গাড়ির ভিতরের অবস্থা খারাপ, কারণ গাড়ির সিটে রক্ত লেগে আছে। আমি তাড়াতাড়ি করে সিটের রক্ত পরিষ্কার করতে থাকলাম। অনেক কষ্টে কিছুটা পরিষ্কার করেছি, বাট রক্তটা শুকিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে মারিয়ার স্কুলের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর মারিয়ার পরীক্ষা শেষ, অনেকে বের হচ্ছে, বাট মারিয়াকে দেখা যাচ্ছে না। সবার লাস্টে মারিয়া বের হলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মারিয়া গাড়ির ভেতরে ঢুকে বলল, ভাইয়া, গাড়ির ভিতরে রক্তের দাগ আসলো কোথা থেকে? তোমার কি কিছু হয়েছে নাকি ভাইয়া? আরে না, আমার কি হবে, আমার কিছু হয়নি। তাহলে রক্ত কোথা থেকে আসলো গাড়িতে? সত্যি করে বলো ভাইয়া, কি হয়েছে তোমার? আরে পাগলে, আমার কিছু হয়নি। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু আগে, আর আমি গাড়ির ড্রাইভারকে নিয়ে হসপিটালে দিয়ে আসি, আর সিটের মধ্যে রক্ত লেগে যায়। তোমার সামনেই কি সব ঘটে? তুমি কেন নিয়ে যেতে গেলে? তো কি হয়েছে? কিছু হয় নাই, এখন চলো বাসায়। চল বলে গাড়িতে উঠে মারিয়া আর আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেলাম। মারিয়া গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকে গেল আর আমি গাড়ি পার্কিং করে চলে আসলাম বাসার ভেতরে। তখন আম্মু বলল, আদি কি হয়েছে মারিয়ার স্কুলের সামনে? কিছু হয়নি আম্মু, ক্ষুধা লেগেছে, খাবার দাও। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার টেবিলে সাজিয়ে রাখছি, কেমন? হ্যাঁ আম্মু বলে চলে আসলাম আমার রুমে। গিয়ে বাথরুমে চলে গেলাম। গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া আসেনি। আমি আম্মুকে বললাম, মারিয়া কই? মারিয়া তো রুমে, গিয়ে দেখ কি করে। ওকে, আমি নিয়ে আসছি বলে মারিয়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া ফ্রেশ হয়ে বসে আছে। চল নিচে, আম্মু খাবার বেড়ে বসে আছে। ওকে চলো। আমরা দুজনে একসাথে নিচে গেলাম। গিয়ে দেখি আম্মু বসে আছে আমাদের জন্য খাবার নিয়ে। আমি আম্মুর এক পাশে বসে আর মারিয়া আম্মুর আরেক পাশে বসে পড়লাম। আম্মু আমাদেরকে খাবার বেড়ে দিল। আমি আর মারিয়া খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোন বাজতে থাকলো। আমি তাড়াতাড়ি করে খাবার খেতে থাকলাম। তখন মারিয়া বলে, আম্মু, কিছুদিন থেকে দেখছি ভাইয়ের ফোনে একটু বেশি কল আসতেছে। তোকে বেশি বাকনামো করতে হবে না, তুই খাবার খেয়ে পড়তে বস যা। সেইটা তোমাকে বলতে হবে না, আমি নিজে থেকেই পড়তে বসতাম। তুই একটু বেশি কথা বলিস। তোরে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে, আব্বুকে বলতে হবে। কুত্তা বান্দর। আম্মু, তোমার ছেলেকে চুপ করতে বলো, না হলে তোমার ছেলের মাথায় প্লেট ফেলে দিব। ফেলে দেখ না একবার, দেখতে পাবি আমি কি করি তোর। চুপ করবি? তোদেরকে নিয়ে আমি আর পারছি না। আমি চুপ হয়ে গেলাম, সাথে মারিয়াও। আমি তাড়াতাড়ি করে খেয়ে উপরে চলে আসলাম। এসে দিকে জান্নাতুল কল দিয়েছে। আমি ভাবছিলাম মেঘকোনা কল দিয়েছে, তাই আরও তাড়াতাড়ি করে আসলাম জান্নাতুলকে কল দেব। তখনই আম্মু ডাকাডাকি শুরু করে দিল। আমি বললাম আসছি বলে রুম থেকে বের হয়ে নিচে তাকিয়ে তো আমি অবাক। নিচে তাকিয়ে দেখলাম জান্নাতুল একটা ফাইল নিয়ে এসেছে।
আর আম্মু আমাকে আদি আদি বলে ডাকতেছে। আয় হায়, নিচে তো যেতে পারবো না আমি, কারণ আমি জান্নাতুলের কাছে তো তাড়াতাড়ি ধরা খেতে চাই না। আম্মু আবারও ডাকতে থাকলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি করব। হঠাৎ মনে হলো মারিয়ার কথা। আমি তাড়াতাড়ি করে মারিয়ার কাছে চলে গেলাম। কিছু বলবা ভাইয়া? হ্যাঁ, তুই এখন নিচে যাবি, আম্মু আমাকে কেন রাখতেছে সেটা জেনে আসবি। যদি আমার কথা আম্মু জিজ্ঞাসা করে, বলবে আমি বাথরুমে। আর কিছু দিতে চাইলে তুই নিয়ে আসবি, আমি আমার রুমেই। ওকে? ওয়েট, তুমি নিজে যাচ্ছ না কেন? আমাকে কেন পাঠাচ্ছ তুমি? মারিয়া, এখন তর্ক করার সময় না, তুই যা আগে নিচে। ওকে, যাব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আগে যা, তারপরে তোর সব শর্ত মেনে নেব। মারিয়া ওকে বলে নিচে চলে গেল। তখন আম্মু মারিয়াকে বলল, তোকে ডাকি নাই, আদিকে ডাকছি। আদি কই? আম্মু, ভাইয়া তো বাথরুমে, তাই তো আমি আসলাম। তোর আব্বু ফোন দিয়েছিল, ম্যানেজার অসুস্থ আর এই ফাইলটা অনেক জরুরি। আদিকে বলছে ফাইলটা রাখার জন্য। ওকে আমার কাছে দাও, আমি ভাইয়াকে দিয়ে দিব। বলে মারিয়া আম্মুর কাছ থেকে ফাইলটা নিয়ে আমার রুমে চলে আসলো। আমি চুপ করে খাটে বসে আছি। তখন মারিয়া বলল, ভাইয়া, মেয়েটা কে? যার জন্য তুমি নিজে না গিয়ে আমাকে পাঠিয়েছো? আরে না, তেমন কিছু না, মেয়েটা আমার ফ্রেন্ড, আর বেশি কিছু না। সবাই জানে আমি গরিব, আর ওই মেয়েটাও জানে আমি গরিব। ওয়েট, ওই মেয়ে মানে? তার নাম নেই? কি নাম মেয়েটার? ওর নাম জান্নাতুল। আমি চাই না কেউ আমাকে আমার বাবার জন্য চিনুক বা বাবার টাকার জন্য। আমি চাই সবাই আমাকে আমার নিজের জন্য চিনুক। বুঝছি। আচ্ছা ভাইয়া, ফাইলটা আবু বলেছে তোমাকে দেখার জন্য। ওকে, রেখে যা, আমি দেখে নিচ্ছি। তুই গিয়ে পড়তে বস। মারিয়াকে পাঠিয়ে দিলাম। তার রুমে আমি মনোযোগ দিয়ে পুরো ফাইলটা দেখলাম, কোথাও কোনো ভুল নেই। আমি ফাইলটা দেখে ফোনটা হাতে নিলাম। হঠাৎ মনে হলো জান্নাতুল তো কল দিয়েছিল। আমি তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম। প্রথমবার রিসিভ করেনি, দ্বিতীয়বার দিতে এই কলটা রিসিভ করে বলল, কুত্তা, হাতি, গন্ডার, বান্দর। মনে মনে ভাবতে থাকলাম, আমার পরিচয় কি জেনে গেছে নাকি সে? এরে কুত্তা, কথা বলছিস না কেন? তোর আমি কখন কল দিছি আর তুই আমাকে এতক্ষণে কল দিস নাই? সরি রে, আমি ঘুমিয়ে গেছিলাম। আদি, জানিস একটা মজার ব্যাপার হলো? না, তুই না বললে কেমন করে জানবো আমি? তোর নাম আর আমার বাবার মালিকের ছেলের নাম একই। তাই নাকি? ভালো, তো আর কিছু বলবি? না, আর কিছু বলবো না। তাহলে ফোনটা রাখি বলে কেটে দিলাম। সাথে সাথে মেঘকন্যাকে কল দিলাম, বাট বন্ধ বলল। আবারও দিলাম, একই কথা, বন্ধ। তাই বকা দিতে থাকলাম। তখনই আম্মু। কিরে, কাকে বকা দিচ্ছিস তুই? না মানে আমার বন্ধুকে বকা দিচ্ছি আম্মু, সে ফোনটা অফ করে রাখছো তো। ও আচ্ছা, মারিয়া কি তোকে কোনো ফাইল দিয়েছে? একটা ফাইল দিয়েছে আম্মু। ফাইলটা কি দেখেছিস তুই? হ্যাঁ দেখেছি আম্মু, এই নাও ফাইল, সব ঠিক আছে। ওকে, বাট তোকে এত করে ডাকলাম, তুই নিচে আসলি না কেন? আম্মু আমি ওই সময় বাথরুমে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুই একটু রেস্ট নি বাবা। বলেই খাটে শুয়ে পড়লাম। আম্মু চলে গেল আর আমি ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম তো আসছে না, কি করব? তাই ছাদে চলে গেলাম। গিয়ে একটা কোনায় দাঁড়ালাম। দেখলাম অন্য পাশের ছাদে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখতে অনেক কিউট। আমি বাচ্চার দিকে তাকিয়ে আছি। তখন বাচ্চাটি বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতে পরীর মতো লাগতেছে, তাই তোমার দিকে তাকিয়ে আছি। আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলে আমার লজ্জা করে না বুঝি? আমি তো পিচ্ছি বাচ্চাটার কথা শুনে রীতিমতো অবাক। আচ্ছা তুমি চকলেট খাবে? লাভ নাই, আমার আপুর বয়ফ্রেন্ড আছে। আমি কিছু না বলেই ছাদ থেকে নেমে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু আমাকে ডাকতে লাগলো, আম্মু কিছু বলবা? কিছু খাবি? না আম্মু, এখন কিছু খাবো না। আমি আমার রুমে চলে গেলাম, একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর আম্মু ডাকলো খাবার খেতে। আমি মারিয়ার রুমে গিয়ে মারিয়াকে নিয়ে নিচে আসলাম। দেখলাম আম্মু খাবার নিয়ে বসে আছে। ভাইয়া তোমাকে ডাকতেছে, তুমি খেয়ে আসতে। আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার তো ক্ষুধা লাগেনি। খাবো যখন একসাথেই খাবো। তোদের আসতে এত দেরি হলো কেন? তোমার মেয়ের জন্য। এ বলে খেতে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল আর আমরা খাবার খেলাম। আমি খেয়ে রুমে চলে আসলাম। আমার ঘুম পাচ্ছে, বিছানায় শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়েছে বলতে পারলাম না। মারিয়ার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে মারিয়াকে নিয়ে স্কুলে গেলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। মারিয়ার পরীক্ষা প্রায় শেষ। দিনটা ছিল আমার জন্য স্পেশাল, কারণ দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস।
মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম। মারিয়াকে দিয়ে স্কুলের গেটে নামিয়ে দিলাম। মারিয়া চলে গেল। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। আমি পেছন ফিরে দেখি, ও মা, এই মেয়ে আমাকে প্রপোজ করতেছে। তুমি এখনো ছোট, তুমি ভালোবাসায় কিছু বোঝো না, রিলেশন কি এসব তুমি বোঝো না। তুমি আমার ছোট বোনের সাথে একই ক্লাসে পড়ো। আমার ছোট বোন তোমার বান্ধবী, তাই তুমি আমার ছোট বোন, বুঝেছ? আর তোমার ফুলটা আমি নিচ্ছি, বাট বড় ভাই হিসেবে, ওকে? মেয়েটি কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি গাড়ি নিয়ে স্কুলের সামনে থেকে চলে আসলাম। জানি না আবার যদি কেউ এসে প্রপোজ করে, তাই আগে থেকে এখান থেকে চলে আসলাম। একটা রেস্টুরেন্টে গেলাম কিছু খাওয়ার জন্য। রেস্টুরেন্টে কে দেখি সব জোড়ায় জোড়ায়, কোনো সিট খালি নেই। কি করব? চলে আসলাম। অন্য আরেকটা রেস্টুরেন্টে গেলাম, দেখলাম সিট খালি আছে। গিয়ে খাবার অর্ডার দিলাম কাচ্চি। ওইটার বললো 2 মিনিট লাগবে। 2 মিনিট পর কাচ্চি নিয়ে আসলো। বিসমিল্লাহ বলে শুরু করলাম। যেই খাবারটা মুখের সামনে নিলাম, তখনই সামনে দাঁড়িয়ে আছে আদিবা আর তার কিছু ফ্রেন্ড। কেমন আছো আদি? আদিবাকে দেখে আমার কাশ উঠে গেল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আদিবা আমার সাথে হাসি দিয়ে কথা বলছে আর ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, আর কেমন আছে সেটা জিজ্ঞাসা করতেছে। কি হলো, কিছু বলছো না যে তুমি? না মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কি খাচ্ছো? কাচ্চি খাচ্ছি। ও ভালো। আমি মনে মনে ভাবছি এক্ষুনি উঠে চলে যাব, কারণ কখন যে কী বলে তাতে মানুষজন সব যাবে। তার থেকে ভালো আগে থেকে কেটে পড়ি। এই বলে টেবিল থেকে উঠতে যাব, ঠিক তখনই আদিবা বলল, আরে আরে কই যাও তুমি? বসো, আমরা সবাই একসাথে খাবো। আমি বুঝে গেছি আজকে আমার পকেট ফাঁকা করতে চায়। কি আর করব, ফোনটা বের করে, হ্যালো কই তুই বলে আমি আদিবার কাছ থেকে একটু দূরে চলে এলাম। তোমরা কি ভাবতেছো আমি ফোনে কথা বলতেছি? আরে না, আমার কাছে কোনো টাকা নেই, তাই একটু দূরে গিয়ে আব্বুকে কল দিলাম আর 10,000 টাকা চাইলাম, তাড়াতাড়ি যেন আমার বিকাশে পাঠিয়ে দেয়। তখন আব্বু বলল, আচ্ছা দিচ্ছি, বাট আরও টাকা লাগলে আমাকে বলবি, কেমন? ওকে আব্বু। আব্বু জানতে চাইনি কিসের জন্য আমি টাকা চাচ্ছি। ফোন কেটে দিয়ে চলে আসলাম আমার জায়গায়। দেখলাম আদিবা আর তার বান্ধবীরা খাবার অর্ডার করছে। সবাই কাচ্চি, সাথে 1 গ্লাস করে বোরহানি আর সাথে কোকও নিয়েছে। সবার খাওয়া প্রায় শেষ। তখন সবার উদ্দেশ্যে আদিবা বলল, আজকে আমাদের পার্টিটা সম্পূর্ণ আদি দিয়েছে, আর সব বিল আজকে আদি দেবে। আর যদি আদি দিতে না পারে তাহলে আদি বলুক, আমরাই না হয় দিয়ে দেব। সবার সাথে সবাই কথা বলছে। একজন বলল, আমি দিতে পারবো না, আরেকজন বলল, আমি দিতে পারবো না। এর মধ্যে ওয়েটারও চলে আসলো বিল নিয়ে। মোট বিল হয়েছে 5,000 টাকা। তখন আদিবা বলল, কি মিস্টার আদি, ক্ষমতা আছে কি তোমার? জি ম্যাডাম, আমার আছে, আপনারা চলে যান, আমি বিল দিয়ে দেব। ওকে, বাট তুমি দাও, আমরা দেখি। আমি মনে মনে বললাম, আমাকে অপমান করতে চাস না? ওকে তাহলে দেখ। আমি বললাম, ভাই আপনার কি বিকাশে পেমেন্ট গ্রহণ করেন? জি স্যার, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ যে কোনো দিয়ে পেমেন্ট করতে পারেন। ওকে চলেন বলে ক্যাশ ম্যানেজারের কাছে গেলাম আর বিকাশে পেমেন্ট করে ওয়েটারকে 200 টাকা বকশিস দিয়ে চলে আসলাম। আদিব তার বান্ধবীরা ভেতরে ছিল। আমি তাদের কাছে না গিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আম্মু রান্না করতেছে, তাই আমার রুমে চলে গেলাম। ফোনটা পকেট থেকে বের করে টেবিলে রাখলাম। সাথে সাথে ফোন বেজে উঠলো। ইচ্ছে করতেছে না ফোনটা রিসিভ করতে। জান্নাতুল কল দিয়েছে হয়তো, এ মনে করে কল তুললাম না। 2 বার বাজলো, রিসিভ করলাম না। 3 বার যখন কল দিল, ঠিক তখনই ফোনটা হাতে নিয়ে দেখি মেঘকন্যা কল দিয়েছে। তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। আপনি কি বিজি নাকি? না, বিজি না। তাহলে ফোন ধরতে এত দেরি হলো কেন? আসলে আমি বাথরুমে ছিলাম তো, তাই রিসিভ করতে পারিনি। হাসেন কেন? হ্যাঁ এমনি হাসছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এতদিন আপনার ফোন বন্ধ ছিল কেন? একটাবার কলও দিলেন না যে? আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই কল দিতে পারি নাই, সরি। কি হয়েছে আপনার? তেমন কিছু না, মাথায় একটু সমস্যা হয়েছে। আজকের দিনটা কি দিন মনে আছে আপনার? না তো, আজকে কি দিন? জানি না। বাই। এই শোনেন। কি বলেন? আমরা কি আজকে দেখা করতে পারি? দেখা করবেন? আচ্ছা, আজ বিকেলে 4টার সময় বুটানি গার্ডেনে, ওকে? বাট তোমাকে চিনব কি করে? একটা পিক দাও তোমার। পিক দিব না, আমাকে চিনতে হবে না। একেবারে আমাকে সামনে থেকেই দেখতে পাবে, আর তোমাকে খুঁজতে হবে না, আমি তোমার সামনে হাজির হব, ওকে? তাহলে আমি এখন ফোনটা রাখি। হ্যাঁ। সাথে সাথে কলটা কেটে দিল। টাইম দেখলাম মারিয়ার পরীক্ষা শেষ হবে 20 মিনিট পরে।
তাই আমি দেরি না করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হলাম মারির স্কুলের উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যাবার পরে ফোনটা বেজে উঠলো। দেখলাম জান্নাতুর কল দিয়েছে। আমি রিসিভ করলাম। দোস্ত, আজকে তুই বিকালটা আমার সময় দিবি, ওকে? কেন, কি করবি তুই? না মানে আকাশ চাচ্ছে তার সাথে আজকে বিকালটা দেখা করি, তুই যাবি আমার সাথে প্লিজ দোস্ত। আরে তুই পাগল নাকি? তুই যাবি প্রেম করতে? এখানে আমি গিয়ে কি করবো? আর আজকে বিকেল আমার একটু কাজ আছে রে দোস্ত। আমি জানতাম তুই আমাকে এমন কিছুই বলবি, যাবি না সেটা বললেই হয়। সত্যি বলছি দোস্ত, আমার একটু কাজ আছে। বলার সাথে সাথে জান্নাতুর কলটা কেটে দিল। আমি দুবার কল দিলাম কিন্তু রিসিভ করলো না। এর মধ্যে মারির স্কুলের সামনে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া চলে আসলো। দেখলাম মারিয়ার হাতে একগুচ্ছ গোলাপ। তা দেখে আমার মাথা গরম হয়ে গেল। মারিয়া আমার কাছে আসতে বললাম, এই ফুল তো কে দিয়েছে? ভাইয়া, তুমি রেগে যাচ্ছ কেন? এই ফুল তো আমার না, এইগুলো তো। আমি মারিয়াকে থামিয়ে দিলাম আর বললাম, মিথ্যা বলবি না, কে দিছে তোকে? আরে ভাইয়া, আমার বান্ধবীরা তোমাকে এই ফুলগুলো দিতে বলেছে, তাই আমি এনেছি। তাই তুমি আমার উপর রেগে গেলা? সরি মারিয়া, চল বাসায় যাই বলে মারিয়াকে বাসায় নিয়ে গেলাম। আম্মু মারিয়াকে জিজ্ঞাসা করলো পরীক্ষা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ভালো হলে ভালো, যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আমি আর মারিয়া চলে গেলাম রুমে। গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। দেখলাম মারিয়া এসে বসে আছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে নিলাম আর উপরে চলে আসলাম। হালকা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। 3:30টায় বাসা থেকে বের হলাম। একটা সিএনজি নিয়ে গার্ডেনে চলে গেলাম। গিয়ে মেঘকোনাকে কল দিলাম। সে বলল 10 মিনিট লাগবে। আমি 20 মিনিট ধরে বসে আছি। হঠাৎ করে মেঘকোনা কল দিয়ে বলল, কোথায় আছো তুমি? আমি যেখানে আছি সেই জায়গার নাম বললাম। মেঘকোনার জন্য অপেক্ষা করতেছি। আজকে খুব খুশি খুশি লাগতেছে আমার, কারণ আজকে মেঘকোনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কত না ইচ্ছে ছিল তাকে দেখবো বলে, আর সেটা পূরণ হতে যাচ্ছে। তার কি সুন্দর কণ্ঠ, যাকে বলা অসম্ভব সুন্দর। আজকে সেই সুন্দর কণ্ঠের মেয়েটাকে দেখতে যাচ্ছি। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। কিছুক্ষণ পর সে নাম্বারে কল দিলাম। রিং হতে কল ধরলো। হ্যালো। বলো। কতক্ষণ? আর 10 মিনিট লাগবে। আচ্ছা বলে কলটা কেটে দিলাম। 20 মিনিট ধরে বসে আছি, তার কোনো খোঁজ নেই। মনটা খারাপ হয়ে গেল। আর হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘকোনার কল। ঠোঁটের কোণে আবার সেই হাসিটা ফুটে উঠলো। কল রিসিভ করতে ওপাশ থেকে মেঘকোনা বলল, তুমি কোথায় আছো? আমি যেখানে আছি সেখানকার নাম বললাম। মধুর কণ্ঠে বলল, তুমি দাঁড়াও, আমি আসছি। 2 মিনিট পর দেখলাম আমার দিকে একটা মেয়ে আসতেছে। হয়তো এই সে, যার জন্য আমি অতি আগ্রহে বসে আছি। আমার দৃষ্টি তার দিকেই রয়ে গেল। কিছুটা সামনে আসতে দেখলাম এই সে এখানে কেন, আমার দিকে আসতেছে। আমি আস্তে করে সরে গেলাম ওই জায়গা থেকে। আর মনে মনে ভাবতেছি, সেখানে কি করতেছে? জান্নাতুল এখানে কি করছে? হায় হায়, এখন যদি সে আমাকে দেখে তাহলে কি হবে? তাই আমি সেই জায়গা থেকে লুকিয়ে গেলাম। দেখলাম আমি যেখানে বসেছিলাম জান্নাতুল ওখানে এসে দাঁড়িয়ে গেছে। তার মানে জান্নাতুল কি মেঘকন্যা? না, জান্নাতুল যদি মেঘকন্যা হয় তাহলে তো আমাকে সে বলতো যে আমাকে পছন্দ করে। মনে হয় জান্নাতুল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি। আমি নিশ্চিত জান্নাতুল হলো মেঘকন্যা। আর তা না হলে জান্নাতুল এখানে কেন আসবে? যাই তাহলে জান্নাতুলের কাছে। যেই প্রথম পা বাড়ালাম তখনই দেখলাম আদিবা আসছে জান্নাতুলের দিকে। এই মেয়ের কাছে তো যাওয়া যাবে না। যদি যাই, না জানি কি না কি ব্যবহার করে বসে। তার থেকে ভালো এখান থেকে তাদের কথাগুলো শুনি, এখানে থাকি আর কি করে তা দেখি। দুইজন দুইজনের কাছাকাছি আসলো। তুই এখানে কি করিস? কেন, আমি এখানে আসলে তোমার কি সমস্যা? তুমি এখানে কি করছো? আমার এখানে কাজ আছে, এখানে আমার একটা লোক আসবে। আমি মনে মনে বললাম, তার মানে আদিবা হলো মেঘকন্যা? তাহলে তো আমি শেষ। ও, আমার একটা লোক এখানে আসার কথা। দুজনের কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কে মেঘকন্যা? এখনই দেখছি যদি আদিবা হয় তাহলে তো সাথে সাথে ব্লক করে দেব। আর যদি জান্নাতুল হয় তাহলে বন্ধুর খাতিরে একটা চান্স দেওয়া যায়। মেয়েটা অনেক ভালো আর ভদ্র। তাই আমি মেঘকন্যার ফোনে কল দিয়ে দুজনের দিকে তাকালাম। দেখলাম দুজনই ফোন রিসিভ করলো। এটি কি হলো? আমি হ্যালো বলে কলটা কেটে দিলাম আর দেখলাম দুজনই ফোন রেখে দিল। আমার মাথায় কিছুই আসতেছে না। কি করে হতে পারে এরকম? আমি তো পাগল হয়ে গেলাম। আর ওরা দুজনেই তো ঝগড়া শুরু করে দিল। আমি এখন কি করব? ওদের মধ্যে কে মেঘকন্যা? আর দুজনেই এখানে কি করছে? কি করে এদের ঝগড়া বন্ধ করব? আল্লাহ গো, মাথার কাজ করছে না। ওদের সামনে গিয়ে কি ঝগড়া বন্ধ করব, নাকি একেবারে এখান থেকে চলে যাব? মেয়েদের ঝগড়ার কাছে তাকাছে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কখন কে বলে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। তাই অন্য জায়গা দিয়ে আমি বের হলাম। আরেকটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। এসে কলিং বেল দিলাম। মারিয়া দরজা খুলে দিল আর বলল, ভাইয়া
কি হয়েছে? এত টেনশন লাগছে কেন তোমায়? আমি কিছু না বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম খাটে, একটু রেস্ট নিলাম। ঘন্টাখানেক পরে ফোনটা হাতে নিলাম, দেখলাম মেঘকন্যা 10 বার কল দিয়েছে আর মেসেজ দিয়েছে, সরি বলেছে। সে সরি কেন বলবে? সরি তো আমি বলবো, কারণ তার সাথে কথা না বলে আমি চলে এসেছি। কল দিলাম মেঘকন্যাকে, রিসিভ করলো। সরি, প্লিজ রাগ করবেন না। তাই আসলে আমি সরি। আপনি কেন সরি বলবেন? আপনি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করছেন, আমি আসতে পারি নাই। আপনি অনেক কষ্ট করেছেন, তাই না? কি তার মানে মেঘকন্যা আসেনি? যাক বাবা, বেঁচে গেলাম। কত না টেনশনে ছিলাম আমি। এইটা বুঝি একটা কাজ করলেন আপনি? হ্যাঁ, আমি তো অর্ধেক রাস্তায় চলে আসছিলাম, বাট বাসা থেকে কল আসছিল আব্বুর নাকি হঠাৎ করে শরীর খারাপ, তাই আমি আবারও বাসায় চলে এসেছি। আপনাকে বলতে ভুলে গেছি যে আমি আসবো না। আঙ্কেল কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা, আপনাকে দেখতে অনেক ইচ্ছে করতেছে, প্লিজ দেখা দেন না একটিবার। আপনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। দেখতে চান? তবে ওয়েট করেন, দেখা হবে একদিন। সত্যি আপনার সামনে আসবো, আর সেদিন আপনি নিজেই আমাকে খুঁজে নেবেন, আর সেদিন আমাকে ইচ্ছে মতো দেখবেন। আপনাকে যদি আমি কোনোদিনও চিনতে না পারি তাহলে কি হবে? তাহলে সব শেষ, আর কখনো আপনি আমাকে পাবেন না। যদি চিনতে পারেন তাহলে আপনি আমাকে দেখতে পারবেন। এত বড় কঠিন শর্ত আমি মানতে পারবো না মেঘকন্যা। তোমাকে দেখার জন্য আমার 2 চোখ পথ চেয়ে আছে, সেটা কি আপনি বোঝেন না? বুঝি, বাট আপনাকে নিজেই আমাকে চিনে নিতে হবে। আমি যখন আপনার সামনে যাব তখন আমি আমার চেহারার বর্ণনা দিয়ে যাব, তাহলে কি আমাকে চিনবেন না? আমার তো অভিজ্ঞতা নাই যে মেয়ের চেহারার বর্ণনা শুনে আমি তাকে চিনে ফেলবো। এরই মধ্যে মারিয়া আমার রুমে দরজার সামনে এসে ডাকতে থাকলো। তখন মেঘকন্যা বলে, কে আপনার বোন ডাকতেছে নাকি? জি, বাট আপনি আমার পরিবার সম্পর্কে সব জানেন, তাই না? আমি হলাম মেঘকন্যা, আমার সব জানতে হয়। আচ্ছা ভাই, আপনি আপনার বোনের সাথে কথা বলেন কেমন? এই শোনেন, বলতে বলতে কলটা কেটে গেল। আমি মারিয়াকে বললাম, ভিতরে আয়। মারিয়া ভিতরে আসলো আর বলল, ভাইয়া, কালকে আমার পরীক্ষা শেষ, চলো না কোথাও ঘুরতে যাই আমরা। মায়ের খাবি? আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে পড়তে হবে। তোর সাথে কি আমার 12টা বেজে গেছে লেখাপড়ার। এখনও কোনো ঘোরাঘুরি চলবে না, বুঝলি? এখন যা পড়তে বস। মারিয়া ওকে বলে চলে গেল। আমি রুম থেকে বের হলাম, দেখলাম আব্বু আম্মু নিচে বসে গল্প করছে, তাই আমি ওপরে ছাদে চলে যেতে লাগলাম। তখন আব্বু আমাকে ডাক দিল, আদি, তোর সাথে তো আমার কোনো কথাই হয় না। হয় তুই বিজি থাকিস, না হয় আমি থাকি। তো তলর পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। ভালো হলেই ভালো। এখন আমি আসি। ওকে, যাও। তারপর আমি ছাদে চলে আসলাম। আকাশটা অনেক সুন্দর লাগছে। ওপর থেকে রাস্তার দিকে তাকালাম, পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েগুলো হাতে হাত রেখে যাচ্ছে। আর যদি মেঘকন্যা পাশে থাকতো তাহলে আমিও তাদের মতো হাত ধরে ঘুরে বেড়াতাম। এটা ভেবে মুচকি একটা হাসি দিলাম। দিয়ে যখনই নিজের রুমের দিকে যাব তখনই সামনে দেখি একে এখানে কিভাবে এলো। তো বন্ধুরা, এখানে কে এসেছে কমেন্ট করে আপনারা বলুন দেখি কে হতে পারে। তো গল্পের বাকি কাহিনী এর পরের পর্বে দেওয়া হবে। তো ইনশাল্লাহ একদিন পরে এর পরের পর্ব দেওয়া হবে। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করতে বলবেন না। তৈরি থাকবেন নতুন গল্পে। আর হ্যাঁ, আগের গল্প দেরিতে দেওয়ার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ এরপর থেকে আর এত দেরি হবে না, একদিন পরে দেওয়ার চেষ্টা করব। তো গল্পটা কেমন হয়েছে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।